সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় আছে, পায়ে তোমার কাঁটা ফুটেছে উচ্চাকাঙ্ক্ষা, তুমি তাহলে পিছনে থাকো। তবে একটা নয়, হাজারটা কাঁটার খোঁচা খেলেও ভোট ব্যাংক দখলের উচ্চাকাঙ্ক্ষা কিন্তু সর্বত্র এই নির্বাচনী রাজনীতির বৈশিষ্ট্য। মুসলিম এবং মতুয়া এই জোড়া ভোট ব্যাংক শেষ পর্যন্ত কার কাঁটা হবে আর কার গোলাপ, সেই নিয়ে রাজনীতি সরগরম। প্রথম প্রশ্ন, খসড়া তালিকায় বিপুল সংখ্যায় নাম না থাকায় ক্ষুব্ধ মতুয়া সমাজ। অন্যদিকে মুসলিমদের অধিকার রক্ষার কথা বলে নতুন দল গড়ছেন হুমায়ুন কবির। মুসলিম ও মতুয়া নিয়ে মাথা ব্যথা বাড়তে চলেছে তৃণমূল আর বিজেপি দুপক্ষেরই। দ্বিতীয় প্রশ্ন, 6 বছর আগে আইন পাস, তবু সিএএতে নাগরিকত্ব পাওয়া থেকে বঞ্চিত বেশিরভাগ মতুয়া। মতুয়া মন ফিরে পেতে ঝাঁপাচ্ছে তৃণমূল। এই আবহে শনিবার মতুয়া অধ্যুষিত রানাঘাটে সভা করবেন প্রধানমন্ত্রী। ড্যামেজ কন্ট্রোল করতে পারবে বিজেপি? তৃতীয় প্রশ্ন, 2019-এ আইনে পরিণত হয়েছে সিএএ, বিধি তৈরিতে লেগেছে 5 বছর। এতদিন পরেও ভোটাধিকার নিয়ে সংশয়, আবেদন করেও সার্টিফিকেট না পাওয়া হাজার হাজার মতুয়া। তবে কি ভোট এলেই শুধু ঝোলানো হয় নাগরিকত্বের গাজর? চতুর্থ প্রশ্ন, অনুমতি চেয়েও 2 জায়গায় মেলেনি সভাস্থল। এই অভিযোগ তুলে প্রস্তাবিত বাবরি মসজিদের জমির পাশেই সভা করে সোমবার নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবির। হুমায়ুনের ডাকে সংখ্যালঘু ভোট দানা বাঁধলে কতটা সংকটে পড়তে পারে তৃণমূল? আজ পঞ্চম প্রশ্ন থাকবে, যোগ্য চাকরিহারাদের চাকরির মেয়াদ আরও 8 মাস বাড়ালো সুপ্রিম কোর্ট, পাবেন বেতনও। একই দিনে চায়ের কেটলি আর চপ মুড়ি নিয়ে রাজপথে মিছিল চাকরি প্রার্থীদের। কিন্তু শিক্ষাক্ষেত্রে নিয়োগ সমস্যার স্থায়ী সমাধান হবে কবে? তবে শুরুতেই দেখাবো, নির্বাচনের আগে শাসক বিরোধী দুপক্ষই চিন্তায় থাকছে মতুয়া আর সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে। দেখুন, 26শে বিধানসভা নির্বাচনের মেগা ফাইট, প্রস্তুত মহারথীরা, তুনে সব তীর ছুটতে প্রস্তুত যোদ্ধারা। কিন্তু প্রশ্ন হলো, সবার সব অস্ত্রে আগের মতোই ধার রয়েছে তো? ভোট আস্তে আস্তে তৃণমূল সংখ্যালঘু ভোট ব্যাংক অক্ষত থাকবে তো? মতুয়ারা আগের মতোই বিজেপির পাশে থাকবে তো? কারণ এসআইআর এর পর ভোটার তালিকায় তাদের নাম উঠবে কিনা, 2026 সালে তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা, তা নিয়ে ক্ষোভের সুর ধরা পড়েছে মতুয়া ভোটার থেকে মতুয়া ঠাকুর পরিবারের সদস্য এবং বিজেপিরই বিধায়কের গলায়। বহুত বড় আতঙ্কের মধ্যে আছি আমরা। এদেশে এতদিন ধরে বসবাস করছি, আজকে আমাদের এতদিন আমরা ভোট দিয়ে এসেছি, আমাদের ভোটে তারা নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, আর আজকে আমাদের ভোট নেই। এই যে বনগাঁ মহকুমা মতুয়া অধ্যুষিত, সেখানে 1,34,000-এর উপরে ডাউটফুল ভোটার আছে। কি মনে করেন কত শতাংশ মতুয়া আছে? 1,34,000-এর মধ্যে একদম চোখ বুঝে 1,20,000 আছে, একদম 80 থেকে 90%। ইতিমধ্যে মতুয়াদের ক্ষোভকে হাতিয়ার করতে 25শে নভেম্বর মতুয়াগড় বনগাঁয় সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মতুয়া অধ্যুষিত রানাঘাটে সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। জানিয়ে প্রশ্ন উঠছে, মতুয়া ভোট ব্যাংকে ড্যামেজ কন্ট্রোলের জন্যই কি এই সভা? পর্যবেক্ষকদের মতে, একদিকে মতুয়া ভোট ব্যাংক যদি বিজেপির মাথা ব্যথার কারণ হয়, তাহলে তৃণমূলের উদ্বেগের কারণ হতে চলেছে সংখ্যালঘু ভোট। কারণ আগামী সোমবারই নতুন দল ঘোষণা করতে চলেছেন তৃণমূল থেকে সাসপেন্ডেড সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন কবির। আর তার উদ্দেশ্য যে সংখ্যালঘু ভোট ব্যাংক, তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই বিধানসভায় 135টা লড়ে 70 থেকে 90টা সিট নিয়ে আসবো এই বিধানসভায়। পর্যবেক্ষকদের মতে, হুমায়ুন কবির সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসালে তাতে সব থেকে দুশ্চিন্তা তৃণমূলের। তা কার্যত স্পষ্ট হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেও। ইলেকশনের সময় সংখ্যালঘু ভোট ভাগ করবার চেষ্টা করছেন। অর্থাৎ বিধানসভা ভোটের আগে কোনো দলই পুরোপুরি স্বস্তিতে নেই। মতুয়া ভোটারদের যারা হচ্ছে বাংলাদেশ থেকে এই দেশে চলে আসতে বাধ্য হয়েছেন, তাদেরকে বিজেপি তাদের একটা ন্যাচারাল ভোট বেস হিসেবে ধরে রেখেছিল। কিন্তু সিএএ হোক বা এসআইআর হোক, অনিশ্চয়তা, তাদের নিরাপত্তাহীনতা সবচেয়ে বেশি বাড়ছে। তার ফলে এটা গেরুয়া শিবিরের জন্য নিশ্চয়ই একটা মাথা ব্যথার কারণ। হুমায়ুন কবির যে জায়গায় রাজনীতি করছেন, সেখানে অ্যাকচুয়ালি সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ, উনি যে বেল্টটাই রাজনীতি করছেন, ফলে সেইখানে হয়তো কিছু একটা প্রভাব পড়তে পারে। কিন্তু ওভারঅল পশ্চিমবঙ্গে খুব যে এর প্রভাব পড়বে এমনটা মনে হয় না। শেষ অবধি বিধানসভা ভোটে কাদের ভোট কোন দিকে যাবে, সেটাই দেখার। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভোটের মুখে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন কার্যত ম করছে। একদিকে বিজেপির মাথা ব্যথার কারণ মতুয়া ভোট ব্যাংক, আর মুসলিম ভোট ব্যাংক ফ্যাক্টর তৃণমূলের কাছে।
2019 সালে থেকে যে বিজেপি এই মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, আজ 2026-এর বিধানসভা ভোটের আগে সেই মতুয়ারাই ভোটার তালিকায় নাম তোলা নিয়ে বিষ বাঁও জলে। এই অবস্থায় বনগাঁর মতুয়াগড়ে মিছিলের পাশাপাশি জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শনিবার মতুয়া অধ্যুষিত রানাঘাটে সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। আর উল্টো দিকে তৃণমূলের চিন্তা বাড়াচ্ছেন হুমায়ুন কবির। আগামী 22শে ডিসেম্বর মানে এই পরের সোমবার তিনি নতুন দল তৈরি করবেন। তার আগে পদে পদে নিজের পুরনো দলকে চ্যালেঞ্জ করছেন হুমায়ুন। যে পশ্চিমবঙ্গে একটা সময় গর্বের সঙ্গে দাবি করা হতো যে এই রাজ্যে অন্তত ধর্ম বা জাতপাতের ভিত্তিতে ভোট হয় না, সেখানে এই পরিবর্তিত পরিস্থিতিতে 26-এর বিধানসভা ভোট কি আমাদের দেখাতে চলেছে যে এই রাজ্যটাও বেশ পাল্টে গেছে? বিশ্বনাথ চক্রবর্তী কি বলে? রাজ্যটা পাল্টে ছিল বটে। স্বাধীনতার 46-এর নির্বাচনে যদি দেখেন, সেই সময় অবশ্যই ধর্মের ভিত্তিতে নির্বাচন হয়েছিল। মুসলিম লীগের যে উত্থান সেটা ধর্মের ভিত্তিতেই হয়েছিল, কিন্তু রাজ্যটা পাল্টে গেছিল কিছুটা বামপন্থীদের জন্য কয়েকটা দশক ধরে, কিছুটা কংগ্রেস রাজনীতি যেখানে বিধানচন্দ্র রায়ের নেতৃত্ব ছিল। ফলে ধর্ম বাইরে গিয়ে পশ্চিমবাংলার রাজনীতি আমরা দেখে অভ্যস্ত হয়েছিলাম। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে যখন ইমাম ভাতা শুরু করলো, মুয়াজ্জিম ভাতা শুরু করলো, আসলে ধর্মের রাজনীতিকে ইনভাইট করলো। আর বিজেপির উত্থানের মধ্য দিয়ে হিন্দু জাতীয়তাবাদী যে ভাবনা, সেটা তো পরিষ্কার হিন্দুদেরকে নিয়ে রাজনীতি শুরু হলো। কিন্তু এই মুহূর্তে আপনি যদি আমায় বলেন, তাহলে 2026-এর নির্বাচনে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে মানে হিন্দু এবং মুসলিম দুটো সম্প্রদায়কে সামনে রেখেই এই নির্বাচনটা হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু তাই বলে মানে যে কয়েকটা নির্বাচনে যদি আপনি দেখেন, তাহলে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোট পাচ্ছে না। সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোট কিন্তু বিজেপি 21-এর নির্বাচনে পেয়েছিল, 24-এর নির্বাচনেও পেয়েছিল। 21-এর নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোটের যে পার্সেন্টেজ সেটা 54% ছিল। প্রতি 100 জন হিন্দুদের মধ্যে 54 জন ভোট দিচ্ছিল। আর লোকসভা নির্বাচন 24-এ সেটা 55 জন হয়েছিল। কিন্তু উল্টো দিকে যদি দেখেন, তাহলে বলবো যে তৃণমূল কংগ্রেস কিন্তু 87% মুসলিমদের সমর্থন তারা পেয়েছিল। এমনকি সুজাপুরের মতন কেন্দ্র কংগ্রেস গড়েও 1,30,000 ভোটে জয়ী হয়েছিল। কার্যত মুসলিম ভোটটা পুরো মানে এমনকি কংগ্রেস গড়েও তারা একচ্ছত্রভাবে পেয়েছিল 21-এর নির্বাচনে, 24-এর নির্বাচনেও মানে কার্যত দুটো জেলা বাদ দিয়ে একই রকম ধারা ছিল। অর্থাৎ মুসলিম ভোটের 80-90% কাছাকাছি একটা ফিগার যেটা তৃণমূল কংগ্রেস পেয়ে আসছিল। কিন্তু এই নির্বাচনে আমার যেটা মনে হচ্ছে সুমনদা, দুটো কাটা দুটো রাজনৈতিক দলকেই কিন্তু বিচ্ছে। এই মুহূর্তে কাটা তুলতে পারবে কিনা সেটা তো আগামী দিনে বলতে পারবো, কিন্তু এই মুহূর্তে বিজেপি যে হিন্দু ভোটের উপর ভিত্তি করে এই সাফল্য, যতটুকু সাফল্য পেয়েছে অতটুকু দেখতে পাচ্ছি আমরা, এখানে কিন্তু মতুয়া একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে উঠছে বিজেপির কাটা হিসাবে। আর উল্টো দিকে মুসলমান ভোট, যেটা তৃণমূল কংগ্রেসের প্রধান ভিত্তি গত কয়েকটা নির্বাচনে, সেই মুসলিম ভোটের কাটা হয়ে উঠছে হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক। মতুয়ারা কিভাবে উঠছে দেখুন, এই মতুয়ারা প্রত্যেকটা নির্বাচনেই দেখা যাচ্ছিল বিজেপিকে একচ্ছত্রভাবে জয়ী করছে। প্রত্যাশা কি ছিল? নাগরিকত্ব। নাগরিকত্ব আইনটা পাশ করা হলো, সিএ করা হলো। যেই সিএর রুলস রেগুলেশন তৈরি করতে 5 বছর লাগিয়ে দিল বিজেপি সরকার। আর রুলসটা যখন তৈরি হলো, তারপরে নাগরিকত্ব আবেদন করবার পরে তার রুলসের এতটাই জটিল প্রসিডিওর রাখা হলো যে আমাকে রীতিমতন হলফনামা কোর্ট আদালতে থেকে নিয়ে আসতে হবে, আমার তথ্যর উপর ভিত্তি করে হলফনামা হবে, সেটা জমা দিতে হবে, তারপরে হোম মিনিস্ট্রি সেটাকে কনসিডার করতে করতে যখন পাঠাচ্ছে আমাকে নাগরিকত্বের সার্টিফিকেট, তাতে 6 থেকে 8 মাস বা কারো 2 বছরও লাগছে। এবং এই নাগরিকত্বের সার্টিফিকেট সময় মতন না পাওয়ার জন্য আজকে 9% মতন মতুয়ারা তারা কিন্তু ভোটার তালিকার বাইরে রয়ে গেছে। ফলে এই মতুয়ারা কিন্তু ছেড়ে কথা বলবে না। 20 তারিখে প্রধানমন্ত্রী আসছেন, তিনি নতুন কোনো আশ্বাস যদি দিতে না পারেন, তাহলে মতুয়া ভোট ব্যাংকের একটা চির কিন্তু বিজেপির জন্য অপেক্ষা করছে বলেই আমার মনে করি। উল্টো দিকে যদি দেখেন, যে মুসলমান ভোটটা 89% আপনাকে বললাম, প্রতি 100 জন মুসলমানের মধ্যে 89 জন মুসলমান 2021 সালে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিল। তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক, তিনি যেভাবে বাবরি মসজিদকে সামনে রেখে মুসলিমদেরকে কনসলিডেট করছেন, মুসলিম ভোটটাকে তার দিকে আনবার চেষ্টা করছেন, সঙ্গে আবার জোট তৈরি করবার ভাবনা আছেন, মিম থেকে শুরু করে বামপন্থীদের সঙ্গে নিয়ে, আইএসএফ এর মতন সঙ্গে নিয়ে, সংগঠনকে সঙ্গে নিয়ে তারা এগোনোর চেষ্টা করছেন। যদি মুসলিমদের কাছে এরকম মনে হয় যে না,
আসামে ইউডিএফ এর মতন আমাদেরও একটা নিজস্ব রাজনৈতিক দল আমরা চাই, সেই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু আমও যাবে ছালাও যাবে। কারণ আম যাবে কেন, ইতিমধ্যেই হিন্দু ভোটের ভোট তারা অনেকটাই হারিয়েছে, মুসলিম ভোটটা যদি চির খায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে রাজনৈতিক সংকট তৈরি হবে। ফলে এই মুহূর্তে দুটো দল, শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি, তাদের দুজনের কাছেই কিন্তু দুটো গুরুত্বপূর্ণ কাটা রয়েছে। একটা যদি মতুয়া ভোট ব্যাংকের কাটা হয়, হিন্দু মতুয়াদের জন্য, মতুয়া ভোটের যদি চির ধরে বিজেপির জন্য, তাহলে মুসলিমদের জন্য কিন্তু মুসলিম ভোট ব্যাংকের চির ধরার সম্ভাবনা আছে হুমায়ুন কবিরেরকে সামনে রেখে। ফলে দুটো ক্ষেত্রেই কিন্তু শাসক বিরোধী একটা কঠিন পরিস্থিতি 26-এর নির্বাচনে হচ্ছে। কিন্তু সবশেষে যে কথাটা বলবো, যেটা দিয়ে শুরু করেছিলাম, পশ্চিমবাংলার রাজনীতি কিন্তু ইস্যুর থেকে এবং চাকরি, কর্মসংস্থান, আমাদের সুযোগ সুবিধে, আমাদের পরিকাঠামো, আমাদের শিল্পর থেকে অনেক দূরে সরে গেছে সুমনদা। শুধু ধর্মের উপর ভিত্তি করে আজকে রাজনীতি অনেকটা দূর এগিয়ে চলছে। একদিকে ধর্ম, অন্যদিকে জাতপাত। আমি বলছি দুটো মারাত্মক কথা বললেন বিশ্বনাথ চক্রবর্তী। এক হচ্ছে বিজেপিকে মতুয়ারা ছেড়ে কথা বলবে না, এরম পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আবার তৃণমূলের দিকে এরম পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে আমও যাবে ছালাও যাবে। আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধির কাছে আসব, কিন্তু তার আগে দেখাবো যে সুব্রত ঠাকুর এসআইআরের এই আবহে তিনি বলছেন 90% লোককেই হিয়ারিংয়ে যেতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদনও রাখছেন। কি বলছেন সুব্রত ঠাকুর, পরের প্রতিবেদনে দেখাবো। সিএ, নাগরিকত্ব, ভোটাধিকার, বিধানসভা ভোটের আগে ফের চর্চায় ফিরে এসেছে এই ইস্যুগুলো। এ নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন মতুয়াদের অনেকেই। আর ঠিক এই আবহেই শনিবার রানাঘাটে সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। মতুয়াদের একটা বড় অংশই হল বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু, যাদের অনেকেরই 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। এদিকে সম্প্রতি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, যতক্ষণ না কেউ ভারতের নাগরিক ঘোষিত হচ্ছেন ততক্ষণ ভোটাধিকার পেতে পারে না। প্রথমে নাগরিকত্ব পেতে হবে, তারপর ভোটার তালিকায় নাম তোলার বিষয় আসবে। সূত্রের খবর, এখনো পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 60,000-এর বেশি সিএ এর জন্য আবেদনপত্র জমা পড়েছে, যার মধ্যে মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষের সংখ্যা 50,000-এর বেশি। 2026 সালের বিধানসভা ভোটে মতুয়া সম্প্রদায়ভুক্ত এই ভোটাররা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। এ নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে আমাদের নাগরিকত্ব দেওয়ার যে প্রলোভন দেখাচ্ছে, সেখানে আমরা নাগরিকত্ব কতটা পাবো সেই হিসাবে আমরা ততটা প্রত্যাশা পূরণ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আমরা চাই যাতে নাগরিকত্ব সরলীকরণ হয়, তার কাছে আমরা এই প্রত্যাশাই করি। এসআইআরেও যে মতুয়াদের হয়রানির আশঙ্কা শোনা গেছে খোদ বিজেপির বিধায়ক এবং মতুয়া ঠাকুর পরিবারের সদস্য সুব্রত ঠাকুরের গলায়। যে বনগাঁ মহকুমা মতুয়া অধ্যুষিত, সেখানে 1,34,000-এর উপরে ডাউটফুল ভোটার আছে। কি মনে করেন কত শতাংশ মতুয়া আছে? একদম 80 থেকে 90%। এটা আপনার বর্ডার এলাকা, 80 থেকে 90%। এই যে নদিয়া এবং উত্তর 24 পরগনার এই যে বনগাঁর এই সাইডে, এখানে প্রচুর সংখ্যায় মতুয়া আছে। ঠিক এই আবহে শনিবার মতুয়া অধ্যুষিত রানাঘাটে প্রধানমন্ত্রীর সভা। জানিয়ে প্রশ্ন উঠছে, মতুয়াদের ক্ষোভে প্রলেপ দিতেই কি এই কৌশল? মূলত মতুয়াদের ভরসাতেই 2019 এবং 2024-এর লোকসভা নির্বাচনে রানাঘাট ও বনগাঁ আসনে জয়লাভ করেছিল বিজেপি। কিন্তু 26-এর বিধানসভা ভোটের আগে এসআইআরে সেই মতুয়াদেরই একটা বড় অংশের নাম বাদ গিয়েছে। তাই মতুয়াদের ভোল বদল বা ফুল বদলের আশঙ্কায় কিছুটা হলেও অস্বস্তিতে বঙ্গ বিজেপি। ইতিমধ্যে বিজেপির মতুয়া ভোট ব্যাংকে ভাগ বসাতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। এসআইআর আবহে 25শে নভেম্বর ঠাকুরনগরে মিছিল করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রানাঘাটে সভা করে কি মতুয়াদের ক্ষোভ প্রশমন করতে পারবেন নরেন্দ্র মোদী? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যথেষ্ট চিন্তার। উনি যেভাবে চেষ্টা করছেন এসআইআর এর মাধ্যমে মানুষকে কনফিউজ করে ভয় দেখিয়ে মতুয়া ভোটটাকে যদি ভাঙতে পারে, কিন্তু কোনোভাবেই পারবেন না। উনি বারে বারে যাক, 100 বার যাক, 200 বার যাক, মতুয়াদেরকে কখনো নরেন্দ্র মোদীজির
হাত থেকে ছিনিয়ে নিতে পারবেন না। ওনারা বুঝেছেন আত্মঘাতী কাণ্ড হয়েছে এসআইআরে, মুখে বলতে পারছেন না, ওদের ক্রিয়াকলাপ দেখে বুঝতে হবে। আত্মঘাতী কাণ্ড কারখানা করেছেন এসআইআর নিয়ে, এবং মতুয়া সম্প্রদায়কে কিছু দিনের জন্য, কিছু মানুষকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করেছিলেন। আজকে মতুয়া সম্প্রদায় বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তাদের শুভানুধ্যায়ী, তাদের সম্মান দেন, তাদের বন্ধু, আর বিজেপির জন্য তারা মাঝখানে এসে পড়েছেন। শনিবার প্রধানমন্ত্রী আসার আগে তাহিরপুরের মাঠ সাজিয়ে তোলা হয়েছে। দফায় দফায় জেলা ও রাজ্যের বিজেপি নেতৃত্ব, সাংসদ ও বিধায়করা পরিদর্শনে যাচ্ছেন। 2019 লোকসভা নির্বাচনের পর 2021-এর বিধানসভা নির্বাচনেও মতুয়া ভোট ব্যাংক ছিল বিজেপির দিকেই। 2026-এ কি হবে সেদিকেই এখন সবার নজর। শিবাশিস মৌলিক ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বাংলার ভোট মানচিত্রে মতুয়া সম্প্রদায় বাম আমল থেকে একটা বড় ফ্যাক্টর, যাদের প্রায় সকলেই বাংলাদেশ থেকে এসেছেন। তাদের ভোটের দিকে নজর বিজেপি, তৃণমূল সহ সমস্ত দলের। এবং এসআইআরের এই তুমুল হট্টগোলের পর মতুয়ারা এই মুহূর্তে এখন কোন দিকে যাবেন? আজ সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি এবং গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর বলছেন 90% মতুয়াকেই হিয়ারিংয়ে যেতে হবে। আপনারা দেখলেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি আবেদন রাখছেন যেন তড়িঘড়ি মতুয়াদের নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হয়। আমার পরের বক্তা অভ্র নিশ্চয়ই মনে থাকবে যে এই এসআইআরের বিরোধিতায় অনশনে বসেছিলেন মতুয়াদের একটা অংশ। বনগাঁর মতুয়াগড়ে সমাবেশের পর জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে বেশ ভিড়ও হয়েছে, এটাও ফ্যাক্ট। বিজেপি কি এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে, নাকি প্রধানমন্ত্রী এই শনিবার মতুয়াগড়ে খালি হাতে আসছেন না, তারও ঝুলিতে কোনো ট্রাম্প কার্ড আছে? দেখুন, বিজেপি যে ক্রিকেট খেলায় বিশ্বাসী, সেই ক্রিকেট খেলায় না ব্যাকফুটে কোনো শট হয় না, আমরা সব ফ্রন্ট ফুটেই খেলি। বিশ্বনাথ স্যারের অনেক কথা আমি শুনছিলাম, স্যারের অনেক কথা আমি শুনলাম, কিন্তু কয়েকটা কথা একদম মনে লাগলো, আমি তার একটু উত্তর দিতে চাই। স্যার একদম সঠিক বলেছেন যে 2019-এ আইনটা এসেছিল সিএএ, কিন্তু রুল তৈরি হতে কয়েক বছর সময় লেগেছে। কিন্তু স্যার যেটা খুব কনভিনিয়েন্টলি এড়িয়ে গেছেন সেটা হচ্ছে মাঝখানে 2 থেকে আড়াই বছর কোভিডের প্রকোপ ছিল, তখন সরকার পুরোপুরি মানুষের জন্য একনিষ্ঠভাবে কাজ করে গেছে, তখন একটা সময় গেছে। আর তারপরে সুপ্রিম কোর্টে 200টার উপরে পিটিশন পেন্ডিং ছিল, ব্যাপারগুলো মীমাংসা করে তারপর পৃথিবীর কোনো অঙ্কে 3 বছরে একটা রুল ফর্ম করতে সময় লাগে না, 1 নম্বর। আর 2 হচ্ছে না, আর 2 হচ্ছে যে সময়টা 5 বছর। তার থেকেও বড় কথা হচ্ছে এতগুলো মানুষ এখন অ্যালিবাই শুনবে না, তারা ভোট দিতে পারবে কিনা, দ্যাট ইজ দ্য মেইন কোশ্চেন। সুমনদা অ্যালিবাই না, আমি আশা করব একটু এক্সট্রা সময় দেবে আমাকে। সুমনদা আমি বলছি খুব কনভিনিয়েন্টলি বিশ্বনাথ স্যার এড়িয়ে গেলেন যে সিএ পুরো প্রসেসটাই কিন্তু অনলাইন এবং খুব সিম্পল প্রসেস। এখানে করাপশনের কোনো জায়গা নেই, ফেক এন্ট্রির কোনো জায়গা নেই, মিডলম্যানের কোনো জায়গা নেই। এই জিনিসগুলো উনি এড়িয়ে গেলেন। উনি এটাও এড়িয়ে গেলেন যে তৃণমূল কংগ্রেস এই সিএ নিয়ে কি মিথ্যাচার এবং নোংরামি করে গেছে দিনের পর দিন। উনি কিন্তু এটা বললেন না, উনি বিশ্লেষণ করছেন যখন, আমি আশা করব উনি সেইটা জিনিসটাও বলতেন, কিন্তু বললেন না। ঠিক আছে, আমি একটু আঘাত পেয়েছি তাই আমি আঘাতের কথাই বলছি। উনি বললেন না যে সিএ এর সঙ্গে এনআরসিকে গুলিয়ে দিয়ে মানুষকে ভয় দেখানো হলো। ইনফ্যাক্ট আপনারা যে প্যাকেজটা চালালেন 2 মিনিট আগে, সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেটা ইজ নাথিং লেস দ্যান ফিয়ার মঙ্গারিং। এই জিনিসটা কনসিস্টেন্টলি তৃণমূল কংগ্রেস দিনের পর দিন করে গেছে, এটাও আমি আশা করব বিশ্লেষকরা তুলে ধরবে। আর আরেকটা জিনিস, মতুয়াদের জন্য আমরা কি করেছি সুমনদা? মতুয়াদের নিয়ে স্লোগান দিয়ে গেছে দিনের পর দিন তৃণমূল কংগ্রেস। আমরা তো মতুয়াদের অধিকারের কথা বলেছি, নাগরিকত্ব অধিকারের কথা বলেছি। মতুয়াদের দিনের পর দিন ভয় দেখিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আমরা তো মতুয়াদের অধিকারের কথা বলেছি, সেই অধিকারের কথা একবারও তৃণমূল বলেছে? বলেনি, বলুক তো। আমি বলছি 70 বছর বিভিন্ন সরকার চলেছে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসও কিন্তু বিভিন্ন সরকারের পার্ট ছিল, তখন মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা তাদের মনে পড়েনি কেন? মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন তো আনলাম আমরা, এবং আমরা সব ইনিশিয়েটিভ নিলাম, তারপর আমরাই নাকি ব্যাকফুটে, আমাদেরই নাকি প্রশ্ন করা হচ্ছে, বাকিদের ইন্টেনশন নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না। অসুবিধা ছিল না। হ্যাঁ, যদি আমি বলছি মতুয়াদের এই যে দীর্ঘ লাইন, এই উদ্বেগগুলো না থাকতো, আমি বলছি তুমি নিশ্চিত ঠাকুরনগরে যাওনি, তোমাদেরই যে ক্যাম্পগুলো হচ্ছে তাতে এত মানুষ কেন? তুমি শুরুতে বললে যে একেবারে জলের মতো প্রসেস অনলাইনে হয়ে যায়। তুমি আমায় বলো যে আবেদন করা থেকে সার্টিফিকেট পাওয়া অবধি কতদিন লাগে? কেন বিজেপিকে ক্যাম্প করতে হচ্ছে যদি এত সহজ প্রসেস, এত সহজ প্রসেস হয় যে অনলাইনে লোকে বাড়িতে বসে পেয়ে যাচ্ছে? আরে তাহলে তো তোমাদের ক্যাম্প তো তাহলে ফাঁকা থাকতো। আমি বলছি যেখানে উল্টো রাজ্যের শাসক দল
আমাদের যারা বিরোধী তৃণমূল কংগ্রেস এইভাবে কনসিস্টেন্টলি ফিয়ার মঙ্গারিং করে যাচ্ছে, মানুষকে ভয় দেখিয়ে যাচ্ছে এবং ভুল বুঝিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাইকটা দেখালেন সেখানে উনি ভুল বোঝাচ্ছেন। সেখানে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে প্রত্যেকটা মতুয়াকে ঠিকটা বোঝানো। তাই ক্যাম্প হবে, 100 বার ক্যাম্প হবে, 1000 বার ক্যাম্প হবে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেই দায়িত্ব আমরা পালন করছি। আমি বলছি সুমনদা, প্রত্যেকটা মতুয়া এটা জানে যে এসআইআর এর সঙ্গে এটা তো লিঙ্ক হয়ে যাচ্ছে কোথাও। এসআইআর এ এরকম তথ্য উঠে এসছে, আপনাদের স্টুডিওতে আলোচনা হয়েছে, কটা বলো না, কজন জন বলো, একদম তথ্যই দিচ্ছি। আমি বলছি এসআইআর এ এটা উঠে এসছে যে 85 লক্ষের এরকম সংখ্যা একটা আছে যারা নিজের বাবার নাম নিয়ে কনফিউজড, বাবার নাম ভুল হয়েছে। এটা যদি আপনারা তো আলোচনা করেছেন, আমি তো ভুল বলছি না। এরকম দেখা গেছে 30 লক্ষের নাম ম্যাপিং এ পাওয়াই যাচ্ছে না, 30 লক্ষ লোক। 24 লক্ষ লোক তো হাফ ডজন বাচ্চার বাবা। আমরা হাফ ডজন কলা কিনতে অভ্যস্ত, এখন দেখছি লাখ লাখ লোক হাফ ডজন বাচ্চার বাবা। মেনে নিতে হবে তৃণমূলের জালিয়াতি। 12 লক্ষ লোক তো 15 বছর বয়সে বাবা হয়ে গেছে। কি করে হলে এই উত্তর তৃণমূল কংগ্রেসই দিতে পারবে, তৃণমূলের মুখপাত্র দিতে পারবে। 3.5 লক্ষ তো 40 বছর বয়সে দাদু হয়ে গেছে। আমি বলছি এরকমও ব্যাপারে বেরিয়েছে যে 2 বছরে বাবা হয়ে গেছে। এসআইআর এ এই তথ্যগুলোতে বেরিয়েছে সুমনদা, আপনারা এই স্টুডিওতে বারবার আলোচনা করেছেন। তাই এসআইআর হওয়াটা প্রয়োজনীয়। ভারতবর্ষের কোন নাগরিক, যেহেতু পুরো ভারতবর্ষ জুড়ে হচ্ছে এবং অবশ্যই বাংলার প্রত্যেকটা এসআইআর হওয়া প্রয়োজন, সেটা তো ডিবেটের বিষয় নয় একদম। কিন্তু 30 লক্ষের যে তথ্যটা দিল, সেই 30 লক্ষকে তো দোষ দেওয়া যাবে না। তার কারণ তাদের তো শুনানিতে ডাকা হচ্ছে। আমি দুটো জিনিস ওকে একটু মনে করাবো। একটা হলো যে এই অভিযোগগুলো কিন্তু আমরা স্টুডিও বসে করছি তা নয়। সুব্রত ঠাকুর তোমার এমএলএ অসন্তোষ প্রকাশ করে বলছেন যে এত সংখ্যক লোক তারা ভোটার তালিকায় নাম নেই, কারণ তারা নাগরিকত্ব প্রমাণ করতে পারেনি, তোমরা সার্টিফিকেট দাওনি। অর্থাৎ সার্টিফিকেট দাওনি। ফিয়ার মঙ্গারিং যেটা তৃণমূল কংগ্রেস করেছে সেটা কি তৃণমূলের দায় নয়? কাকা চিঠি কারা করেছিল? আমরা করেছিলাম নাকি মুখ্যমন্ত্রী করেছে? দলের থেকেই চিঠি করে গেছে। তোমার দলের এমএলএ বলছে সে সবাইকে সাধারণ মানুষ যদি ভয় পায়, তার কথাটাই রিফ্লেক্টেড হয়েছে, তার কথায় মানুষের কথা রিফ্লেক্টেড হয়েছে। আমি সেটা মানছি, কিন্তু তার মানে এই নয়, আমি অস্বীকার করছি না স্যার, তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস এখানে নক্কারজনক রোল প্লে করেছে, এটা অস্বীকার করা যায় না। এই পরিস্থিতির জন্য দায়ী একমাত্র তৃণমূল কংগ্রেস। দেখো, দিনের শেষে তোমার যদি মানে কোর ভোট ব্যাংকটা যদি ভাঙে, কোনো ভাঙবে না স্যার। আমি বলছি মানুষের উপর আমাদের এই ভরসা আছে, মানুষও জানে কারা ভুল বুঝিয়েছে এবং কারা মতুয়াদের অধিকারের কথা বলেছে, এটা মানুষও জানে। শোনো, তুমি 70-এর মধ্যে পরীক্ষা দিচ্ছ, কারণ মুসলমানরা তোমাদের সাথে নেই। তাহলে 70-এর মধ্যে যদি তোমার মতুয়া ভোটটা মতুয়া ভোট যদি বেরিয়ে যায়, তাহলে তুমি কাকে নিয়ে লড়াই করবে? কিচ্ছু করেনি। তুমি মতুয়া ভোটটা যদি হারাও, তাহলে তোমার আমি হলো। কিন্তু প্রদীপ্ত হাসি হাসি মুখে একেবারে নীরবে পুরোটাকে দেখছে যে নিঃসন্দেহে ওর প্রশ্নটা মতুয়া নিয়ে থাকবে। সে থাকতেই পারে, কিন্তু তারও আগে প্রদীপ্তর কাছে যাব আমি হুমায়ুন কবিরের প্রশ্নে। কিন্তু তার আগে প্রতিবেদন যে একেবারে স্পষ্ট করে প্রস্তাবিত যে জমি, সেইখানেই আগামী সোমবার অর্থাৎ 22 তারিখ হুমায়ুন কবির তার নতুন দল ঘোষণা করবে এবং ওই বাবরি মসজিদ ওই জমিতে সেখানে নতুন দল ঘোষণা হবে। কারণ হুমায়ুন কবিরের অভিযোগ যে অন্য যেখানে এই দল ঘোষণার জন্য তারা মাঠ চাইছে একটা সভা করার জন্য, তাদের সেই মাঠ দেয়া হচ্ছে না। কি বলেছেন হুমায়ুন কবির, দেখাবো। 22 তারিখে বেলা 12টা থেকে আমার নতুন দলের আমি মানুষের সামনে রাখব। 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। প্রথমে বাবরি মসজিদের শিলান্যাস, আর সোমবার সেই প্রস্তাবিত বাবরি মসজিদের জমির কাছেই সভা করে নতুন দল ঘোষণা করবেন তিনি। জানিয়ে ফের তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। 22 তারিখে বেলা 12টা থেকে আমার নতুন দলের আমি মানুষের সামনে রাখব। আগামী 2026 সালের বিধানসভায় আমার মেন টার্গেট, পাখির চোখ বলতে পারেন, এবং বর্তমান যারা শাসকে আছে তাদেরকেও মেজরিটিতে পৌঁছাতে না দেওয়া। সেই সঙ্গে বারবার তিনি জোটের বার্তা দিচ্ছেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী থেকে মিমের আসাদউদ্দিন ওয়েসির উদ্দেশ্যে। তারা অনেকেই আমার সঙ্গে কথা বলছে, চেষ্টা করছে। আমি 22 তারিখ পার হতে দিন, তারপরে আনুষ্ঠানিকভাবে যে কেউ আমার সঙ্গে দরজা খোলা থাকবে, সেখানে আলোচনার টেবিলে বসার জন্য যে কেউ ডাকলে আমি তাদের সঙ্গে বসতে প্রস্তুত আছি। পর্যবেক্ষকদের একাংশের মতে হুমায়ুনের লক্ষ্য পরিষ্কার, সংখ্যালঘু ভোট।
2011 থেকে এ রাজ্যে সংখ্যালঘু ভোট ব্যাংকে কার্যত একচেটি আধিপত্য তৃণমূলের। সেই সংখ্যালঘু ভোট ব্যাংকে হুমায়ুন কবির ভাগ বসালে কপালে ভাঁজ পড়বে তৃণমূলেরই। এই আবহে হুমায়ুনের অভিযোগ, সোমবার তার সভায় জায়গা নিয়ে বাধা দিচ্ছে তৃণমূল। বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড় এবং বিকল্প হিসেবে স্টেডিয়াম মাঠের অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন, কিন্তু সেই সভা করতে প্রশাসনের অনুমতি মেলেনি বলে তার দাবি। শেষ অবধি প্রস্তাবিত বাবরি মসজিদের জমি থেকে 1 কিলোমিটার দূরে সভা করার কথা ঘোষণা করেছেন তিনি। বর্তমান শাসক দলের মুর্শিদাবাদ জেলার নেতৃবর্গরা হুমায়ুন কবিরকে প্রতি পদে পদে বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের ক্ষেত্রেও বাধা দিয়েছিল, বিভিন্ন রকমভাবে অসহযোগিতা করেছিল। যাতে আমি ল্যান্ড পারচেজ করতে না পারি তার জন্য প্রশাসন ডাইরেক্ট ইন্টারফেয়ার করেছিল। আজকের দিনে হুমায়ুন কবিরের রাস্তায় অনেক কাঁটা বিছানো থাকবে, আমি জানি। এসব কাঁটা বিছানো রাস্তা আমি অতিক্রম করেই আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। হুমায়ুন ইস্যুতে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর। ব্রিগেডে করুন, মাঠ পাট না পেলে তো কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে। তো ওনারা তো বিজেপিরই সি টিম ডি টিম, তো ব্রিগেডে করুন, কে বারণ করেছে? এই রোজ এই গল্প শুনতে ভালো লাগছে না, 90টা আসন দেবো, অমুক দেবো। ব্রিগেডে ঘোষণা করুন, 294টায় প্রার্থী দিন, রেজাল্টের দিন বিকেলে কথা হবে। এখন সব কোনো অভিযোগ না, সবটাই মিথ্যে, সবটাই নাটক। এই তৃণমূলের সঙ্গে বোঝাপড়া তার আছে এবং সেই জন্যই মানে হিন্দু এবং মাইনরিটি দুজনকে ব্যালেন্স করবার জন্য এই খেলা শুরু হয়েছে। হুমায়ুন কবিরকে দিয়ে আলাদা করে দল তৈরি করে সেই ভোটগুলোকে সংরক্ষিত রাখার চেষ্টা করছেন আগামী দিনে তারই দলের সুবিধা হওয়ার জন্য। কয়েক মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোটে দামামা বাজবে। হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণার পর কি হতে চলেছে তা নিয়ে রাজনৈতিক মহলে কাটাছেঁড়া চলছে। শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ঘটনাচক্রে আজই দেখছিলাম সংখ্যালঘু অধিকার রক্ষা দিবস, আর হুমায়ুন কবির সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলছেন। দেখুন, ইতিহাস সাক্ষী যে ভোট ব্যাংক কিন্তু কারুর স্থাবর সম্পত্তি নয়, আর মুসলিম ভোট ব্যাংক তো নয়। পশ্চিমবঙ্গ বারবার দেখেছে যে মুসলমান ভোট ব্যাংক কিভাবে শিফট হয়েছে একাধিকবার। স্বাধীনতার পর থেকে বেশিরভাগ সময় সংখ্যালঘু ভোট ব্যাংক ছিল কংগ্রেসের ভোট ব্যাংক। পরবর্তীকালে সেই ভোট ব্যাংকে থাবা বসায় যুক্তফ্রন্ট, এবং তারপর একটা দীর্ঘ সময় দশকের পর দশক মুসলিম ভোট ব্যাংকের দখল ছিল বামফ্রন্টের হাতে। সাচার কমিটির রিপোর্ট এ রাজ্যের মুসলমানদের দুরবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তারপর রিজওয়ানু, সিঙ্গুর, নন্দীগ্রামের পথ ধরে সেই মুসলিম ভোট ব্যাংক সম্পূর্ণ ঘুরে গেল তৃণমূলের দিকে। সুতরাং আবার বলছি, ভোট ব্যাংক কারো স্থাবর সম্পত্তি নয়। আর মুসলমান ভোট কাটলে কি হয় বিহার বা অন্যান্য রাজ্যে খুব সম্প্রতি মিমটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো যে হুমায়ুন কবির কি মুসলিম ভোট কাটতে পারবেন? কাটলে কিন্তু প্রদীপ্ত নিশ্চয়ই একমত হবে, তৃণমূলের বিপদ বাড়বে। কিন্তু তা কি হবে? সুমনদা, তুমি আমার এই এইখানে আসার আগে বলছিলে প্রদীপ্ত বেশ হাসি হাসি মুখে তৈরি হচ্ছিল যে ওকে বোধহয় মতুয়া নিয়ে প্রশ্ন করা হবে, আর তুমি প্রশ্ন করবে হচ্ছে বাবরি মসজিদ বা হুমায়ুন কবিরকে নিয়ে। সুমনদা, এটাও একটা খেলা, তো আমরা ক্রিকেট খেলতে নেমেছি, সবসময় ফ্রন্ট ফুটেই খেলবো আর শর্ট পিচ বল ডাক করতে পারবো না তা হয় না। আমরা পিচ বুঝে বাউন্সারকেও সামলাতে পারি, আমরা পিচ বুঝে ছক্কাও মারতে পারি। সবসময় ফ্রন্ট ফুটে খেলতে গেলে অনেক সময় মিডল স্ট্যাম্প পড়েও যায়। সেটাই বলছি, সচিনের ব্যাটার প্যাডের অনেক গ্যাপের জন্য 90s প্রচুর আউট হয়ে গিয়েছিল। এখন হুমায়ুন কবিরের কথা যখন তুমি বলছো না, তখন আমার ঠিক মনে পড়ছে 2021-এর ব্রিগেডের সমাবেশ। একটা বড় সমাবেশ হচ্ছে দাদা, ISF এর লোকেরা ভর্তি করে দিয়েছে। অধীরদা বক্তব্য রাখছে, এমন সময় হট করে ভাইজান ভাইজান ভাইজান, লোকজন ভাইজান করে একদম চিৎকার করছে। মোহাম্মদ সেলিম চলে এলেন, ভাইজানকে বললেন তুমি মঞ্চে এসো, তুমি বক্তব্য রাখো। বক্তব্য রাখতে গিয়ে অধীরদাকে কার্যত ঠেলে পাঠিয়ে দিল। একটা বিশাল বড় জোট হয়েছিল দাদা। রেজাল্ট, মুসলিম ভোট কনসলিডেশনের চেষ্টা হয়েছিল দাদা। ISF 1, কংগ্রেস 0, CPIM 0, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে বড় জায়গায় আছে। কারণ আমরা সর্বধর্ম সমন্বয় করি। আমি মতুয়াতে যাবই দাদা, কিছু করার নেই। আমি পরিষ্কারভাবে আমি বনগাঁর ছেলে, আমি বনগাঁর জায়গা থেকে বুঝি যে বনগাঁর যদি তুমি এই রেজাল্টগুলো দেখো, তুমি যে কবিতা দিয়ে শুরু করলে, তোমার মূল লড়াইটা কলতানদের সঙ্গে যত না তার থেকে বেশি বিজেপির সঙ্গে। বিজেপির জন্য সেই বিজেপির কথাই বলছি দাদা। তুমি জীবনানন্দ, তুমি শুরু করলে সুনীল গঙ্গোপাধ্যায় দিয়ে, শুরু করলে। আমি জীবনানন্দ দাশের ওই অদ্ভুত আধার এক, তার যে পরের লাইনটা, যারা অন্ধ সব থেকে বেশি আর চোখে দেখে তারা। আজকে আমরা দেখেছিলাম যে বিজেপি অন্ধভাবে মতুয়াদের নিজের কাছে টানার একটা প্রক্রিয়া করেছিল,
যে যে কোনোভাবে হোক মতুয়াদের আমাদের ভোট পেতে হবে। 5টা রেজাল্ট দেখো, বনগা উত্তর টোটাল ভোট 97,761 পেয়েছিল অশোক কীর্তনিয়া, এবং 87,273 পেয়েছিল তৃণমূলের। বিভাজন কত? 10,488। ঠিক এইভাবেই বনগা দক্ষিণে বিভাজন 2004 মাত্র, আর গাইঘাটায় হচ্ছে 9,578। আর এখানে আনম্যাপড ভোটারের সংখ্যা কত? গাইঘাটায় 38,490, ব্যবধানটা খেয়াল রাখবে, 9,578, আর আনম্যাপড হচ্ছে 38,490। বনগা দক্ষিণ তোমার 2004, সেখানে আনম্যাপড হচ্ছে 29,512, তুমি খেয়াল করবে 10,488, আনম্যাপড হচ্ছে 31,256। এবার তুমি চলে আসো বিজেপির কথায়। শুভেন্দু অধিকারী 127 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথে নাম বাদ গেছে, মনে পড়ছে, আর ওনার বুথে 11টা নাম বাদ গেছে এই SIR এরকম বলছিল। সেখানে উনি কি বললেন? শহরাঞ্চলে মমতা দি ভুয়ো ভোটার দিয়ে জিতে যাচ্ছেন। কিসের ভিত্তিতে? যে না, ওই 127 ভোটারদের নাম বাদ গেছে তাই। আজকে আনম্যাপড ভোটার যদি এই 3টে জায়গায় এই তথ্য দিয়ে দেয়, তাহলে ওই যে 2004 10,488 বা 9,500 কত যে বিজেপি নেতারা জিতলেন, আজকে যারা বিধায়ক, যাদের আমরা বারবার বলে এসেছি তাদের 2002-এ তাদের নামের আগের পরে বিচার করতে হবে, এবং তারা বাংলাদেশ থেকে এসছে বলে তোমার একটা শোয়ে আমি বলে গেছিলাম, 6টার শোয়ে, সেটা শুভেন্দুদা বড় করে টুইট করে দিয়েছিল যে আমি বলেছিলাম ওই অশোক কীর্তনিয়া বা ওই স্বপন মজুমদার তারা যে অন্যায়ভাবে ভারতে ঢুকেছে তার একটা দাবি আমি করছি, এবং আমি প্রমাণ করতে বলবো যে 2002-এ তাদের নাম আছে, এবং সেটা আজকের দিনে প্রমাণিত যে সেদিনকে শুভেন্দুদা ভুল ছিলেন, আমি সেদিনকে ঠিক ছিলাম। এবং এটা থেকে প্রমাণিত হচ্ছে যে ওরা মানুষকে যতই অন্ধ ভাবুক, মানুষ অত অন্ধ নয়। এবং মতুয়াদের অধিকারের জন্য যে কথাটা বারবার বলছিল, কে কি করেছে? দাদা, 326 নম্বর ধারা অনুযায়ী একজন ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী, এবং তার ভিত্তিতে সরকার গঠন হয়েছে। তাহলে এরা যদি ভারতীয় নাগরিক আজকের ডেটে না হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এখানে যে তোমরা যখন ভোট দিয়েছো, তোমরা যখন ন্যায্যভাবে ভারতে ভোট দিয়েছো, তাহলে তোমাদের আবার কেন পরীক্ষায় দাঁড় করাতে হবে? অব্র কতটা প্যারাডক্সিক্যাল স্টেটমেন্ট প্রদীপ্তদা দিল দেখুন। এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এরকম বলছেন, ও যদি তোমরা ভোট দিয়ে থাকো তার মানে তোমরা নাগরিক হয়ে গেছো। আবার বলছে যে দুজন নাকি বাংলাদেশি, বিজেপির দুজন নেতার কথা বললো। আমি বলছি সেটা যদি সত্যি হয় তাহলে প্রদীপ্তদা কেন সেই তথ্য নিয়ে কোর্টের কাছে যাননি বলুন তো? এতদিন তো বলে যাচ্ছে, ঢাক পিটিয়ে বলে যাচ্ছে। আমি যেটা বলছি সেটাই ঠিক, সেটাই ঠিক। শুভেন্দু অধিকারী টুইট করেছে, সেই টুইট করেছে। ভাই, আপনি যদি সঠিক হন আপনি কোর্টে যাননি কেন? কোর্ট তো করে দিল, কোর্টে যাওয়ার পয়সা নেই। কি বলছেন? ইসিআই করে দিল, কোর্টে যাওয়ার পয়সা নেই। ইসিআই করে দিল, 70 কোটি টাকা এক বছরে খরচা করে ইসিআই করে দিল। আবার কথা হচ্ছে এটা প্রদীপ্ত মুখার্জিকে বলা হচ্ছে, আপনি তো আবার কথা হচ্ছে ইসিআই কে নিয়ে খুব পরিষ্কার। ইসিআই প্রমাণ করে দিয়েছে, ইসিআই প্রমাণ করে দিয়েছে যে কিসের প্যারাডক্সিক্যাল, কিসের প্যারাডক্সিক্যাল। এসআইআর এর কথাটাই তো প্রমাণ হয়ে যাচ্ছে তোমরা বিভ্রান্ত করেছো। তোমাদের ভোট পেয়েছে কিনা ওরা তোমাদের ভোট পেয়েছে কিনা, তোমাদের ভোট পেয়েছে কিনা, তাহলে লাইনে দাঁড়াতে হবে কেন? ওদের লাইনে দাঁড়াতে হবে কেন? ওদের আজকে কেন এমন একটা পজিশনে পড়তে হবে? কি পজিশনে ওদের নাগরিকতার কথা বলতে হবে? আমি মনে করতে পারছি না এই অনুষ্ঠান শুরুর আগে কে যেন বলছিলেন যে আজকে যারা এসেছেন তারা ডেসিবেলটা নিচু স্তরে রাখবেন। ব্যাপারটা বোধহয় সেই রকম হচ্ছে না। কিন্তু আমি বলছি যে সামনে ভোট এবং ভোট ব্যাংকের রাজনীতি বড় ফ্যাক্টর। ঠিক এই জায়গা থেকে আমি পরের যে প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে হুমায়ুন কবিরের জেলা, মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের এক তৃণমূল সদস্য, তিনি কি বললেন এবং সেই প্রেক্ষিতে কতটা পাশে দাঁড়ালেন হুমায়ুন কবির। আমি বলছি জেলার আভ্যন্তরীণ সমীকরণে কিছু হচ্ছে, দেখুন তো। আমি তাদের সঙ্গে টানা বসার পর তারা আমাকে নির্দেশ দিয়েছে, চোরের এই জেলা পরিষদ থেকে আপনি রেজিগনেশন দিন, তাই দিলাম। ভাগীরথী পাড়ের মুর্শিদাবাদে তৃণমূলে ভাঙন। তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদকে চোর জেলা পরিষদ বলে বিস্ফোরক অভিযোগ তুলে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূলের সংখ্যালঘু সদস্য শাহনাজ বেগম। বৃহস্পতিবার ফেসবুকে শাহনাজ বেগম লেখেন, 17 ডিসেম্বর ডিভিশনাল কমিশনারকে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়েছি। চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জীবনে কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, আগামীতেও করব না। বিভিন্ন সময়ে আমি বিভিন্নভাবে জেলা পরিষদের দুর্নীতি নিয়ে সরব হয়েছি, প্রশাসনিক বৈঠকে সরব হয়েছি, সর্বোচ্চ স্তরকে স্তর সর্বোচ্চ জায়গায় জানিয়েছি। কিন্তু আমার মনে হয়েছে যে জেলা পরিষদ এইগুলোকে প্রশ্রয় দিচ্ছে, মানে দুর্নীতি, চুরি, এগুলোকে যাদের আমি জানিয়েছি যারা দলের হর্তাকর্তা তারা প্রশ্রয় দিচ্ছে, মদত করছে।
আবার সামনে এমসিটি কলেজ এবং RN টেগরের মতো হসপিটাল, যেটা বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে আপনার একটা মোটা মুনাফা লোটার চেষ্টা করছে। আমি জানি আমি এটাও আটকাতে পারবো না। তৃণমূল পরিচালিত জেলা পরিষদকে চোরের জেলা পরিষদ বলে অভিযোগ তুলে তৃণমূলেরই জেলা পরিষদ সদস্যের পদত্যাগ কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের আসল শক্তি মুসলিম ভোট ব্যাংক। মুসলিমরা আগেই সত্যি শুরু করেছে, এবার লক্ষণীয় হচ্ছে যে তাদের মধ্যে যারা সমাজে প্রতিনিধিত্ব করে, নেতৃত্ব দেয়, সেই ক্যাটেগরির লোকেরাও দল ছাড়া শুরু করেছেন। মুর্শিদাবাদ জেলা পরিষদ স্বচ্ছ একটা জেলা পরিষদ। এবার তিনি বলছেন তার ব্যক্তিগত জায়গা থেকে, কারণ হচ্ছে যে তিনি বিগত দিনে দায়িত্বে ছিলেন, এই বডিতে ওনাকে দায়িত্ব দেওয়া হয়নি, তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই। এভিডেন্স নিয়ে কথা বলা উচিত আমার মনে হয়। মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদে ইতিমধ্যেই তৃণমূলের উদ্বেগ বাড়িয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা ও বিধায়ক হুমায়ুন কবির। এবার সেই জেলাতেই তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শাহনাজ বেগম, আর তারপরই তাকে স্বাগত জানিয়েছেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা ও বিধায়ক হুমায়ুন কবির। তার দেরিতে হলেও বোধগম্য হয়েছে যে দুর্নীতিগ্রস্ত পার্টি, চোরেদের পার্টি, তাই তাদের সঙ্গে থাকা যায় না। তাই তিনি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমি সমর্থন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন। আমার সবার জন্য দরজা খোলা, উনিও যদি আমাদের দলে জয়েন করেন আমি স্বাগত জানাব। এতেই প্রশ্ন উঠছে, তাহলে কি মুর্শিদাবাদে তৃণমূল শিবিরে ভাঙন ধরাতে শুরু করে দিলেন হুমায়ুন কবির? রাজীব চৌধুরী, ABP আনন্দ, মুর্শিদাবাদ। দেখুন, আমায় উল্লেখ করতে হবে যে শাহনাজ বেগম শুধুমাত্র জেলা পরিষদের সদস্য না, তিনি কিন্তু প্রাক্তন সহসভাপতিও ছিলেন। কিন্তু এখান থেকে আমি বড় ছবিটা দেখার চেষ্টা করব, যে যেদিন দল থেকে বহিষ্কৃত হলেন, আপনাদের মনে থাকবে সেদিন এই অনুষ্ঠানে লাইভে বসে হুমায়ুন কবির বলেছিলেন যে সেই দিনই তৃতীয় কোনো ব্যক্তির ফোন থেকে তার মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা হয়েছে। মোহাম্মদ সেলিম ওই কথা হওয়ার ব্যাপারটা কিন্তু কখনো অস্বীকার করেননি। গতকাল হুমায়ুন কবির ABP আনন্দকে বলেছেন যে CPM, কংগ্রেস, ISF সবাইকে তিনি আহ্বান জানাচ্ছেন। লক্ষণীয় যে নওশাদ সিদ্দিকী হুমায়ুনের এই নতুন দলের সঙ্গে যে প্রস্তাবিত বোঝাপড়া, সে কথা কিন্তু কাল একবারও তার দেয়া সাক্ষাৎকারে উড়িয়ে দেননি। সব মিলিয়ে আমার পরবর্তী বক্তা কলতানের কাছে প্রশ্ন থাকবে যে তোমরাও কি সিরিয়াসলি হুমায়ুন কবিরের কার্যকলাপের দিকে কোট অ্যান্ড কোট নজর রাখছো? হুমায়ুন কবিরের কার্যকলাপের দিকে তো গোটা পশ্চিমবাংলার মানুষ নজর রাখছেন, কারণ রাজনীতি কখন কোন ধাপে চলবে, কোন রাস্তায় চলবে, সেটা হুমায়ুন কবিররা যখন দেখাবেন তো আমাদের দেখতে হবে। এবার কথা হচ্ছে, উনি আজকে আমি দেখলাম, আগের দিন সেকুলার অনেকক্ষণ বলছিলেন, আজকে বলেছেন যে সংখ্যালঘুদের অধিকার আমি সুরক্ষিত রাখতে চাই। না, প্রথম দিনই বলেছেন যে মুসলমানদের সমস্ত রাজনৈতিক দল ব্যবহার করে, আমার পার্টি মুসলমানদের স্বার্থ রক্ষা করবে এবং আমরা কিং মেকার হব, নির্ণায়ক শক্তি হব, যে অন্তত 90টা আসনে জিতে আমরা দেখিয়ে দেব যে আমরা যাকে সমর্থন করব সেই দলের নেতা বা নেত্রী মুখ্যমন্ত্রী হবে। কোনো অসুবিধা নেই, একদম ধর্মের নামে। পশ্চিমবাংলায় এই যে পরিযায়ী শ্রমিকের যে ঢল, তার মধ্যে একটা বিরাট অংশ সংখ্যালঘু আছেন। অবশ্যই এই পশ্চিমবাংলায় ফসলের দাম পাচ্ছেন না যে কৃষক, তাকে মাইক্রোফিন্যান্সের জালে জড়িয়ে পড়তে হচ্ছে, তার মধ্যে একটা বিরাট অংশের সংখ্যালঘু মানুষ রয়েছে। ফলে সংখ্যালঘু মানুষ যখন তার চাওয়া পাওয়ার ভিত্তিতে কোনো এক জায়গায় হতে চাইছেন, তখন নজরটা, স্টিয়ারিংটা ঘোরাবে কে? ঘোরাবে হুমায়ুন কবির। সেই হীরক রাজা বলেছিলেন না যে অভিযোগ এক রোগ। ফলে এই অভিযোগ যাতে সাধারণ মানুষ জানাতে না পারেন, তার জন্যে রোগের প্রতিষেধক হিসেবে হুমায়ুন কবিরকে দাঁড় করানো হচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন। কারণ এই মুর্শিদাবাদে গত 13 বছরে কটা মাদ্রাসা হুমায়ুন কবিরের প্রাক্তন না বর্তমান কি দল বলো আমি জানি না, উনি বোধহয় এখনো MLA-শিপ থেকে পদত্যাগ করেননি। ফলে হুমায়ুন কবিরের তৃণমূল কি বিজেপি, যাই হোক তৃণমূল, তারা মাদ্রাসা কটা তৈরি করলো ওখানে, বিশ্ববিদ্যালয় কটা তৈরি করলো ওখানে, বিড়ি শ্রমিকদের যন্ত্রণা কি করলো, এইগুলো কিন্তু সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো মানুষের ক্ষেত্রে হুমায়ুন কবির তার সমস্যার সমাধান করার চেষ্টা করেননি। বরং বিজেপি ফেরত মতাদর্শ একেবারে গায়ের ময়লার মতো সরিয়ে ফেলা লোককে তৃণমূল আবার মালা পরিয়ে এনেছিল। এবার আবার একটা নতুন দল হবে, কি জোট হবে না হবে, এই নিয়ে চর্চা হচ্ছে। আমি একটু ওই থ্রিলারের এতটা ফ্রন্ট ফুটে খেলছো, কোনোদিন যদি বামেদের সঙ্গে সমঝোতা হয়, আমি তো আবার বলছি, তখন আবার আর্কাইভ আমায় খুঁজতে হবে। একদম নিশ্চয়ই, আপনি এখনো পুরনো আর্কাইভ খুঁজতে পারেন, যে আর্কাইভের কথাই আমি আপনাকে বলতে যাব। 19 থেকে 21-এর আর্কাইভে দেখবেন দুরন্ত টান টান উত্তেজনার থ্রিলার। এই চার্টার্ড প্লেনে করে কেউ দিল্লিতে গিয়ে পৌঁছালেন, এই অমুক জায়গা থেকে কাউকে বুত্তরীয় পরিয়ে দেওয়া হলো, বিজেপি চলে আসছে, এই যে ভাবটা,
সেটা থ্রিলারের একরকম স্কিম ছিল যে রুটি রুজির কথা, পেটে আগুন জ্বলছে যার জন্য পরিযায়ী শ্রমিককে কয়েক হাজার কিলোমিটার দূরে চলে যেতে হচ্ছে, নাহলে পরিবার পরিজন সন্তান ছেড়ে কে যেতে চায়। ওই পেটে আগুনের যন্ত্রণাটা ঘুরে গেল যে কে কোন দিকে যাবে, কে কোন দিকে যাবে না, কে পারবে কে পারবে না এই লড়াইতে। তাহলে এখন আবার একই ক্যারেক্টার তো হবে না। ব্যোমকেশ একবার যাকে ধরে ফেলেছেন, পরের বার তো কোকোনাথ গুপ্তের মতো প্রতিবার সে ঘুরে ঘুরে আসবে না। কোকোনাথ গুপ্ত ওখানে এসেছিলেন, এবার কোকোনাথ গুপ্তর জায়গায় এসছেন হুমায়ুন কবির। উনি এই চিত্রনাট্যটা আসলে কার জন্যে তৈরি করছেন এই প্রশ্নটা আমাদের খুবই জানার আগ্রহ, সেটা হুমায়ুন বাবুর থেকেও আছে। কারণ এই যে যেখানে উনি মসজিদ করছেন, করতে পারেন, অসুবিধা নেই। আগের দিন যখন এই চ্যানেলে এসেছিলাম ধর্মগুরুরা বসেছিলেন, ওনারা যদি মন্দির করতেন, মসজিদ করতেন, কারুর কিছু বলারই ছিল না। কিন্তু যার রাস্তাঘাট করার কথা, যার বিশ্ববিদ্যালয় করার কথা, যার ফসলের দাম কেন পাচ্ছে না এটা নিয়ে লড়াই করার কথা, তিনি যখন অন্য কাজে চলে যান, বুঝতে হয় যে সামনে যা দেখাচ্ছেন জ্যাকেটের ভেতরে অন্য কোনো রঙের জামা আছে বা উত্তরীয় আছে, যে উত্তরীয়টা হচ্ছে দুজন ধর্মগুরুই কিন্তু বলেছিলেন যে এই মুহূর্তে মন্দির মসজিদ নয়, এক সুরে দরকার হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। একদম, আমি ওইটাই বলছি। ওনারা যদিও বা বলতেন তাহলে কিছু বলার ছিল না, কারণ ধর্মগুরু তার ধর্ম প্রচার করবেন। কিন্তু যার রাস্তার প্রচার করার কথা ছিল, যে এখানে 100 দিনের কাজটা হবে, কেন টাকা বন্ধ হয়ে গেল, এই প্রচারের বদলে যদি অন্য প্রচার করতে যান, তাহলে ওই বিপদ হয়ে যায় যে এখন আমি বৈধ একজন ভোটার, আমি ভোট দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নির্বাচিত করেছি, কেন্দ্রীয় মন্ত্রী সরকারে আইন তৈরি করে দিয়ে এসছে যে আমি অবৈধ। শান্তনু ঠাকুরের সাথে যা হচ্ছে, এই জিনিস আমার পশ্চিমবাংলায় হবে কি হবে না। তাহলে অবৈধ ভোটার যদি আমাকে নির্বাচিত করা হয়, তাহলে আমার জন্য কে বিএসএফকে ফোন করে সীমান্ত খুলে রাখলো যে আমি চলে গেলাম, আমি আর এখানে জাল রেশন কার্ড বানিয়েছি, কে আমাকে বানিয়ে দিল তাকে ধরা গেল না, আমি আবার হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম। এই রাস্তায় হয়তো কিছুদিন পরে আমি ফিরেও আসবো। আমি বলছি ও ব্যোমকেশের কথা বললো, ব্যোমকেশ মানে পথের কাঁটা, আমি বলছি হুমায়ুন কবির তৃণমূলের কতটা পথের কাঁটা। দেখো, হুমায়ুন কবির তৃণমূলের পথের কাঁটা নয়, আগের দিনও খুব পরিষ্কার বলে দিয়েছি। কিন্তু বিএসএফ নিয়ে যেটা বললো সেটা কিন্তু খুব দারুণ ব্যাপার। নিত্যানন্দ রায়কে আমরা সবাই কম বেশি চিনি। নিত্যানন্দ রায় একটা তথ্য দিয়েছেন যে 2014 থেকে 2024 এই 11 বছরে 20,800 কতজন এদেরকে ধরা হয়েছে অনুপ্রবেশকারী হিসেবে, নেপাল থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ। মজার কথা হচ্ছে দাদা, কজনকে ডিপোর্টেশন করা হয়েছে? 5,500 কতজনকে ডিপোর্টেশন করা হয়েছে। বাংলা নাকি ভরে গেছে, পশ্চিমবঙ্গ শেষ করে দিই প্লিজ প্লিজ প্লিজ। এটা উত্তর আছে, একদম উত্তর আছে, প্লিজ। ঠিক নিত্যানন্দ রায়, ঠিক নিত্যানন্দ রায়, উত্তর না দিতে পারলে ঠিক নিত্যানন্দ রায়ের বক্তব্য। আরে আপনাদের বলে দিই প্লিজ 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 800 কত কিলোমিটার এখনো আনফেন্সড ভারত বাংলাদেশের মধ্যে। 800 কত কিলোমিটার। কিছুদিন আগে আমি বললেন যে পশ্চিমবঙ্গ সরকারের সদিচ্ছার অভাবে, আমি একটু বলে দিই প্লিজ, 800 কত কিলোমিটার, তার মধ্যে 400 কত কিলোমিটার হচ্ছে আসাম এবং ত্রিপুরা থেকে। দাদা, পশ্চিমবঙ্গে যদি অনিচ্ছা থাকে, পশ্চিমবঙ্গে যদি অনিচ্ছা থাকে, তাহলে এদের কিসের অনিচ্ছা? 128 কিলোমিটার কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে বর্ডার, কে বলেছে জমি নাই? খবর নাও, তোমরা। আমি একটা অ্যানালিসিস দিয়েছি। কলতনরা অর্থাৎ সিপিএম, তাদের কি কোন জায়গা থেকে তারা ঢুকবে, কারণটা কি দেখুন, হুমায়ুন কবি একটা আলাদা নিজের মতন করে দল তৈরি করতে পারে কিনা, মুসলিম ভোট পায় কিনা, আসামের আজমলের মতন, ইউডিএফের মতন, সেটা তো একটা আলোচ্য বিষয়। কিন্তু সিপিআইএম দল মুসলিম ভোটটাকে আবার ফিরে পায় কিনা, এটা কি কোনো সুযোগ আছে? কারণ কৌশলগত দিক থেকে যদি দেখেন, সেটা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা হতে পারে, পশ্চিমবাংলার মুসলিমরা হতে পারে, স্ট্র্যাটেজিক্যালি বারবার কিন্তু তারা শাসক দলকে ভোট দেয় বিজেপিকে হারানোর জন্য। অর্থাৎ পশ্চিমবাংলাতেও কিন্তু স্ট্র্যাটেজিক্যাল যদি ভোট হয়, তাহলে লেফটের কী লাভ হবে? এটা খ হলো সুব্রত ঠাকুররা, মানে আপনি যদি মানে বাদ যাওয়ার সংখ্যাটা দেখেন, তাহলে সুব্রত ঠাকুর তো কোনো দুশ্চিন্তার কারণ ছিল না, কারণ চাকদাতে মাত্র 13,000, রানাঘাট উত্তর পূর্ব উত্তর পশ্চিম এগুলো দক্ষিণে 15,000 করে মাত্র নাম বাদ গেছে। গাইঘাটাতে যেখানে সুব্রত ঠাকুর কিন্তু 16,000 বাদ যাওয়ার তালিকা, এইবার প্রশ্ন হচ্ছে, এইবার হলো সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর বা মমতাবালা ঠাকুর, এরা বিখ্যাত হলো চাপ তৈরি করো। এরা দলের মধ্যেও চাপ তৈরি করে। মমতা ঠাকুরও তৃণমূলের উপরে চাপ তৈরি করে কিছু হাসিল করে, আবার সুব্রত ঠাকুর এরাও কিন্তু চাপ তৈরি করে, আমাকে মন্ত্রিসভায় ঢোকাও, আমাকে অমুকটা দাও। প্রধানমন্ত্রী আসছে,
প্রধানমন্ত্রীর উপর চাপ তৈরি করার জন্য করেনি তো অর্ঘ্যর কাছে। আমি একটা জিনিস বলছি যে আমি কলদানদার বক্তব্য শুনছিলাম, কলদানদার একটা দারুণ কথা বলেছে যে আপনাদের আর্কাইভ নিয়ে, আপনাদের ওই দিনের আর্কাইভটা একটু বের করুন তো, যেদিন ওই ফোন নেওয়ার ব্যাপারটা, ফোন করার ব্যাপারটা হয়েছিল, কলদানদাই ছিল, কলদানদা এই সিটে বসেছিল। বলতে দিন কি আমার সঙ্গে বিশ্বাস করেনি তৃণমূল থেকে আসা লোকেদেরকে কি বিশ্বাস করতে হচ্ছে। আমি কথা বলেছি শুভেন্দু অধিকারী নারদার ভিডিও ডিজিটাল থেকে চলে গেল, বিজেপির ডিজিটাল সাইট থেকে শুভেন্দু অধিকারী নারদার ভিডিও কেন ডিলিট হয়ে গেল? খুব ইন্টারেস্টিং পয়েন্ট। দেখুন কার হাতে স্টিয়ারিং, কে গিয়ার চেঞ্জ করছেন পরের কথা, কিন্তু এই অনুষ্ঠানে স্পষ্ট ওই দিনই যে দিনের কথা অভ্র বলল, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার মসজিদ তো অ্যালিবাই, তার কারণ আপনার আসল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলকে ধাক্কা দেয়া। অপ্রত্যাশিতভাবে, আই রিপিট, অপ্রত্যাশিতভাবে হুমায়ুন কবির এই প্রশ্নবাণের যে অভিযোগ সেটা সম্পূর্ণ মেনে নেন এবং বলেন যে হ্যাঁ আমার লড়াই তৃণমূলের ঔদ্ধত্যের বিরুদ্ধে। কি বলেছিলেন হুমায়ুন কবির আমি দেখাবো, তারপর প্রদীপ্তর কাছে আসবো। দেখুন, আপনার মূল উদ্দেশ্য বাবরি মসজিদ নয়, বাবরি মসজিদ আসলে একটা অ্যালিবাই। আপনি ভোটের আগে অ্যাকচুয়ালি তৃণমূলকে ধাক্কা দিতে চেয়েছিলেন, তৃণমূলকে ভাঙতে চেয়েছিলেন। এটাই আমার টার্গেট, যে তৃণমূল এত অহংকার করছে, মানুষের ভোট নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে, মিথ্যাচার করছে, তুলাবাজদের বেশি গুরুত্ব দিচ্ছে, যারা অর্থ তুলে দিতে পারছে তাদেরকে নেতা বানাচ্ছে। স্ট্রেট বলেছিলেন হুমায়ুন। মনে আছে আমি এই শোটায় ছিলাম এবং আমি সেদিনকে আরো সঙ্গে সঙ্গে এই কথাগুলো ওনার তুলে ধরেছিলাম যে উনি বলেছিলেন কেন বিজেপি কি ভূত নাকি, বিজেপি কি জুজু নাকি, অমুক রাজ্যে আছে তমুক রাজ্যে আছে, আমার কাজ হবে বিরোধী দলনেতার আসনে বসে বিজেপির যে মুখ্যমন্ত্রী হবে তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বাংলার মুসলমানদের উন্নতি করা। এবার একটু শেষ করে দিই, বিজেপি থেকে নিয়েছে, কিন্তু আমরা এটা করিনি যে আমাদের তিনজন বললে কেউ শুনতে পারবে না। একদম বেশ প্রদীপ্ত, আমি যাচ্ছি প্রদীপ্ত। না তুমি বেশ, আমার বক্তব্য তুমি একটা মূল বাক্য, প্রথম বাক্যটাই বাদ দিলে। হুমায়ুন কবির বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী থেকে সরাসরি বিজেপির মুখ্যমন্ত্রী ভালো। আমি তো ঠিক এই কারণেই বলছি যে এই কারণেই বলছি যে ওর কথায় যদি এতটাই গুরুত্ব সবকটা কথায় দিতে হতো তাহলে আমাকে মুশকিল হচ্ছে যে আমার মাথার চুল ছিটতে হবে 3টে ডেটের মতন। মনে পড়ছে শীতকাল হলেই ঠান্ডা মাথায় ঠান্ডা গরম হয়ে যায়, 3টে ডেট দিয়ে দেয়, সরকার পতন হয়ে যাবে, আবার স্ট্যাম্পেড হয়ে যায়, সেখানে মাঠে যায় না। ফলে ওরকম মাথা খারাপ করতে চাইলে কিন্তু এরকম মাথা খারাপ করতে পারে। শেষ করে দিই, ওদের মাথা খারাপ করে আমাদের এখনো ভুল করেছে 2008 সালে সরকার ছিল, আবার ব্যাং ব্যাং করে হাতে হাত মিলিয়েছে, আমার ব্যাং ব্যাং করে হাতে হাত মিলিয়েছে। আমি বলছি মাথার চুল নিয়ে আমি কোনো রসিকতা করতে চাই না, অনেক এরকম তৃণমূলের মধ্যে আছে মাথার চুল নেই কিন্তু তাদের গার্লফ্রেন্ড রয়েছে, তাদের বান্ধবী রয়েছে, তাই মাথার চুল নিয়ে রসিকতা করাটা আমি খুব সিরিয়াস নিয়েছি। এটা করা যাবে না, মাথার চুল নিয়ে আমরা একটু কিছুক্ষণের জন্য চুল নিয়ে চুলোচুলিটা সরিয়ে রেখে আমি পরের, এতক্ষণ হুমায়ুন কবির নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে বিজেপির সংগঠন এবং সিএ নিয়ে যে প্রচার ক্যাম্প সেগুলোর কি অবস্থা? পরের প্রতিবেদনটা খুব একজন চিত্তাকর্ষক ব্যক্তিকে নিয়ে, যার নাম হচ্ছে শঙ্কর কুমার রায়। কেন? যে তার গুরু অসীম সরকার, তিনি বিজেপির বিধায়ক, তা সত্ত্বেও শঙ্করবাবু সিএ ক্যাম্প একেবারে ঘোষণা করলেন যে নিজের বাড়িতে আর করবেন না। কেন? গল্পটা কি? মানে হুমায়ুন কবির একদিকের ফ্র্যাকশন যখন দেখাচ্ছি তখন অন্যদিকের সেই তফাৎটা, সেই খাতটাও তো দেখাতে হবে পাশাপাশি। দেখুন, নাগরিকত্ব এবং ভোটাধিকার নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন মতুয়াদের একটা বড় অংশ, যার জেরে প্রশ্ন উঠছে বিধানসভা ভোটের আগে বিজেপির মতুয়া ভোট ব্যাংক অটুট থাকবে তো? আর ঠিক এই আবহেই নদিয়া চাকদা থেকে সামনে এলো তাৎপর্যপূর্ণ ঘটনা। বিজেপির যে সক্রিয় কর্মীর বাড়িতেই একসময় বিজেপির উদ্যোগে সিএ ক্যাম্প হতো, তিনিই নাগরিকত্বের কার্ড পাওয়ার পর যোগ দিলেন তৃণমূলে। চাকদা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর কুমার রায় 1992 সালে কলকাতায় আসেন, পরবর্তীকালে চাকদায় থাকা শুরু করেন। স্থানীয় সূত্রে খবর, এলাকায় বিজেপির সক্রিয় কর্মী ছিলেন তিনি। এই নভেম্বরেই পেয়েছেন নাগরিকত্ব কার্ড। শঙ্কর কুমার রায়ের বাড়িতেই বিজেপির উদ্যোগে চলত সিএ ক্যাম্প, কিন্তু নাগরিকত্ব কার্ড হাতে পেতেই তিনি বিজেপি ছেড়ে গিয়ে ভিড়েছেন তৃণমূলে। দিদির আদর্শ নিয়েই আমি তৃণমূলে ঢুকেছি। ওনার আদর্শ ভালো লাগে। আপনি সিএ সার্টিফিকেট পেলেন কবে? আজ থেকে 15 দিন আগে পেয়েছি। অসীম সরকার মহাশয় আমার গুরু পিতা। সিএ সার্টিফিকেটটা পেতে সাহায্য করেছেন? হ্যাঁ, উনি 100% সাহায্য করেছেন। তৃণমূলে যোগ দেওয়ার পর বাড়ির সিএ ক্যাম্প বন্ধ করে দিয়েছেন তিনি।
সিএর ক্যাম্প করেছিলাম, কিন্তু প্রচুর ভিড় হওয়াতে আমি ওই সিএর ক্যাম্পটা বন্ধ করে দিই। প্রত্যাশিতভাবেই এই ঘটনায় অস্বস্তি বেড়েছে বিজেপির। তাদের দাবি তৃণমূলের চাপেই বাধ্য হয়ে দলবদল করেছেন শঙ্কর কুমার রায়। আপনি কি মনে করেন যে এরা খুব ভালোভাবে তৃণমূলে যোগ দিয়েছে? প্রথম তার বাড়িতে গিয়ে বলা হয়েছে সিএ ক্যাম্পটা বন্ধ করো, বন্ধ করে দিতে বাধ্য। ওরা গিয়ে বলছে তোমাকে তৃণমূলে যোগ দিতে হবে। কিন্তু বাঘের মন থেকে বন সরানো যায় না, এটা যেন তৃণমূল ভালো করে জেনে রাখে। দিদিমণি সি করেছিলেন, তাহলে সেই দিদিমণির পশ্চিমবাংলায় সিএ হচ্ছে, নাগরিকত্ব পাচ্ছে, তাদের জোর করে তৃণমূলে যোগদান করাচ্ছে। আমাদের কাছে পরে বলেছেন যে আমি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার ভালো লাগে তার, এবং আমাদের জোর করে বা ভয় দেখিয়ে জয়েন করানোর কোনো মানে হয় না, আমরা এগুলো করিও না। ওনারা ইচ্ছে প্রকাশ করেছেন, সেদিন জয়েন করানো হয়েছে। একদিকে যখন এই ছবি, তখন নদিয়াতেই বিজেপি পরিচালিত হিংনারা গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনো ক্যাম্প করে দেয়া হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট। ধর্মীয় সার্টিফিকেট, মাথায় লেখা রয়েছে এলিজিবিলিটি সার্টিফিকেট, একেবারে ফরম্যাট প্রস্তুত করে রাখা হয়েছে। এরকম তলায় স্বাক্ষরও করে রাখা হয়েছে প্রেসিডেন্টের তরফে। যারা যারা আসছেন তাদেরকে তাদের পরিচয় যাচাইয়ের পর নিঃসংশয় হলে ফিল আপ করে দেওয়া হচ্ছে। অমুসলিম যারা, তারা প্রত্যেকেই শরণার্থী, ধর্মীয় উৎপীড়নের কারণে তারা আশ্রয় নিয়েছে ভারতে, তাদেরকে আমরা আশ্রয় দেওয়ার জন্য এই সার্টিফিকেটটা প্রদান করছি। হিন্দু আর কে মুসলমান, এটা আমরা একটা আইডিয়া করে বুঝতে পারি। যে ফর্ম ফিল আপ করতে আসবে তার গ্রাম থেকে একজন উইটনেস, ফর্মের অপশান আছে, একজন সাক্ষী, তার আধার কার্ডটা আমরা রেখে দিচ্ছি। সংগঠনের দাবি, ইতিমধ্যেই 2 মাসে 600-র বেশি আবেদনকারীকে হিন্দুত্বের সার্টিফিকেট দিয়েছেন তারা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। দেখুন, মতুয়াদের আসল শুভাকাঙ্ক্ষী কারা তা নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে লড়াই কিন্তু দীর্ঘদিনে। 21-এর বিধানসভা ভোটের সময় বাংলাদেশে মতুয়া ধর্মমতের প্রবক্তা শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মভিটেতে গেছিলেন নরেন্দ্র মোদী। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর দেখা গেল নদিয়া আর উত্তর 24 পরগনায় মতুয়া ভোটের সিংহভাগ গেছে বিজেপির ঝুলিতে। কিন্তু পরবর্তীতে সিএ কার্যকর না হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করে মতুয়া মহল থেকেই। দেখুন, এ রাজ্যের 31টা সংরক্ষিত বিধানসভা আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাংক। বনগাঁ, কৃষ্ণনগর আর রানাঘাট, এই 3টে লোকসভা কেন্দ্রে মতুয়া ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএ চালুর প্রতিশ্রুতি দিয়ে 2019-এ আপনাদের মনে থাকবে লোকসভা এবং 21-এর বিধানসভা ভোটে মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি। কিন্তু আবার পঞ্চায়েত ভোটে মতুয়া ভোটের সিংহভাগ ঘুরে গেছিল তৃণমূলের দিকে। আমার পরের বক্তা অধ্যাপক শুভময় মৈত্র। শুভময়দা, 26-এর বিধানসভায় চিরচঞ্চলা মতুয়া ভোট ব্যাংকের মা লক্ষ্মী কোন দিকে তাদের বড়া ভয় দেখাবেন, আপনার কি মনে হয়? সুমনবাবু, এই ভবিষ্যৎবাণী এই মুহূর্তে করতে পারা অসম্ভব। নির্বাচনের আগে চঞ্চলা লক্ষ্মী ঠিক কোন দিক থেকে কোন দিকে যাবেন তার জন্য সমীক্ষা টমীক্ষা হলে আমরা হয়তো কিছুটা বুঝতে পারবো, আভাস পেলেও পেতে পারি, একটা আভাস পাওয়া যাবে। তবে এটা ঘটনা যে বিজেপি এবং তৃণমূলের মধ্যেই এই ভোটের মোটামুটি যাতায়াতগুলো হয়েছে। এবং আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এবং কলতান হয়তো তাদের দলের যে ইতিহাস দেখলে বুঝতে পারবেন, তার আগেও কিন্তু বামফ্রন্টের দিকেই ছিল। এবং শোনা যায় আর কি সম্ভবত কান্তি বিশ্বাস মহাশয় ওই দিকটা দেখতেন আর কি। এবং অনেকটা এবং নির্বাচনের আগে আমার তো মনে আছে আর্কাইভেও দেখছিলাম গৌতম দেব এবং বিমান বসুর নিজে বড় মা তখন জীবিত, একেবারে প্রকাশ্যে মঞ্চে গিয়ে সমর্থন রাখতেন, অর্থাৎ এই যোগাযোগ ছিল। এবং এই যে মহামান্য হরিচাঁদ ঠাকুরের কথা বললেন, ওনাদের কিছু কাগজপত্র আগে যে দেখেছিলাম, এই মুহূর্তে তো রেফারেন্স নেই, তাতে ওনারাও কিন্তু একেবারে নিম্নবিত্ত পিছিয়ে পড়া মানুষের উত্তরণের কথা বলেন, বহুবার করে ওনারা বলেছেন। এবার এই জায়গায় দাঁড়িয়ে কয়েকটি জেলা নিয়ে একটু ভাবতে হবে। এক হচ্ছে, যেমন একটা জায়গা হচ্ছে উত্তর 24 পরগনা, নদিয়া, এই জায়গাটা যেখানে মতুয়া ভোট এবং সেটা কোন দিকে যাবে এই নিয়ে প্রশ্ন। আবার একই দিকে কংগ্রেস সম্বন্ধে আমরা যেটা বলি মামু অঞ্চল আর কি, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। এবং দেখুন, এই দুটো জায়গাতেই কিন্তু এখন ব্যাপারটা বেশ চঞ্চলা আর কি, কী হতে চলেছে পরিষ্কার আমরা বুঝতে পারছি না। এবং এই দুটো জায়গার থেকেই আপনি যে আজকে তো কাঁটা সিরিজ চলছে রাজনীতির, আপনি যেটা বললেন তা ওই কবি তার প্রেয়সীর সঙ্গে কথোপকথনে লিখছেন আর কি, সুনীল গাঙ্গুলি, কোথায় ব্যথা, যেখানে কাঁটা ফুটেছে কোথায় কাঁটা। এখন এই কোথায় কাঁটা, এই জায়গাটা সত্যি একটা খোঁজার বিষয় আছে। এবং কি কি কারণে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এবং এখানে যে ধর্মভিত্তিক রাজনীতির প্রশ্নটা, এটা বারবার আসবে।
সেটা হচ্ছে যে এর আগে কি ছিল না ভারতের রাজনীতি, বিশ্বনাথ দা বললেন একেবারে স্বাধীনতার অনেকদিন আগের থেকেই ধর্মের সঙ্গে রাজনীতি যুক্ত, সারা পৃথিবী জুড়ে যুক্ত, যে কথা আমরা বারবার বলি। কিন্তু তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে যে বিষয়টি করেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারে বিজেপির সঙ্গে লড়াইয়ের জায়গাটায় যাওয়ার জন্যে তারা মোয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা, তারপর পুরোহিত ভাতা এবং তারপর প্রচুর মন্দির যেগুলো ক্রমাগত চলে আসছে এবং এইখানে এবং এখানে একটি বিষয় আমার বলার আছে মতুয়াদের নিয়ে, সেটা হচ্ছে মতুয়ারা কিন্তু যখন কেন্দ্রে তৃণমূল বিজেপির জোট সরকার ছিল, সময়ের সঙ্গে রাজনীতি পরিবর্তন হয়, সেই সময় কিন্তু তৃণমূল এবং বিজেপি মিলে মতুয়াদের এই বিষয়গুলো নিয়ে খুব ভেবেছিল, এটা জানা যায়নি। এবং এইখানে আরেকটি প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণভাবে আসবে সেটা হচ্ছে সিএএ সংক্রান্ত যে পদ্ধতিগত বিষয়গুলো, যার জন্য সাধারণ নিম্নবিত্ত মানুষ শঙ্কিত হতেই পারেন। এবার নরেন্দ্র মোদী মহাশয় 20 তারিখ আসছেন, হয়তো আশ্বস্ত করতে পারবেন, করলে তাদের দিকে ভোট যাবে, এটাই তো টেক্সট বুক পলিটিক্স। সবচেয়ে বড় নেতা তিনি আসছেন, তিনি বলছেন, এবং সেখানে কি হয় দেখার, হয়তো কোনো ঘোষণা নিয়ে আসছেন। কিন্তু ওই সুনীল গাঙ্গুলির ওই লেখাতেই আর কি শেষে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কিন্তু সেই ছোট কাঁটাটা আমি রেখে দিয়েছি খুব গোপনে, খুব ভেতরে লুকিয়ে, প্রায় টের পাই। সেটা কিন্তু একেবারে পশ্চিমবঙ্গে শিক্ষার কাঁটা, স্বাস্থ্যর কাঁটা, আমাদের যে চাকরি বাকরির কাঁটা, এবং গোলাপেরও কাঁটা আছে, তাতেও আছে গন্ধ, পদ্ম ফুল এবং জোড়া ফুলে সমস্ত, সেখানেও কাঁটানাটা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ছোট কাঁটাটা সমস্ত বাঙালির মনে কিন্তু এখন লুকিয়ে থাকছে এবং যার কথাটা কলতানরা মানুষদের কাছে একেবারেই পৌঁছতে পারছে না। হয়তো বাংলা বাঁচাও যাত্রা টাত্রা হলো, দেওয়ানপাড়ার মাঠে মোবাইল জ্বালিয়ে উইশাল ওভার কাম গান হলো, কিন্তু প্রতিটি ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের বিরুদ্ধে যে ধরনের রিঅ্যাক্টিভ রাজনীতি করেছেন, অর্থাৎ শুধু কর্মসূচি ভিত্তিক নয়, তাতে এই ধরুন মেসির ঘটনা বা বিভিন্ন ঘটনা, সেই জায়গায় কিন্তু বামপন্থীদের নড়াচড়া করতে দেখা যাচ্ছে না। এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে আমরা এইখানে স্টুডিওতে যখন হুমায়ুন বাবুকে নিয়ে আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম তৃণমূলের বক্তব্য পরিষ্কার জানতে চাই। পরের দিন কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড বা যা হোক, আবার তিনি তৃণমূলে ঢুকতেই পারেন, তিনি তো সব দলেই ছিলেন। কিন্তু সিপিআইএম কিন্তু খুব মাথায় রাখতে হবে, এই যে আইএসএফ কাঁটা থেকে হুমায়ুন কাঁটা, পরিষ্কারভাবে সিপিএমকে বুঝতে হবে যে তারা কি চায়। ফোন কল পৌঁছেছে কি পৌঁছয়নি, মোহাম্মদ সেলিম বললেন যে আমাকে তো কত লোক ফোন করে। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জানতে চান ভোটে জেতার জন্য আপনারা কি করছেন। ভোটে জেতার জন্য হুমায়ুনের সঙ্গে জোট করলেন, আসন পেলেন, ঠিক আছে, কিন্তু কি করছেন বলতে হবে। এরকম হালকা ভাসিয়ে রাখলে, এবং পশ্চিমবঙ্গে যেখানে শিক্ষা, স্বাস্থ্য যে আন্দোলন, এবং আপনি যদি দেখেন অভয়াকাণ্ডের পর যে আন্দোলনে মানুষ মাঠে নেমেছিল, তার বদলে কিন্তু আমাদের আলোচনা বারবার করে ওখানে আবার কোন পাশের মাঠে হুমায়ুনবাবু সভা করবেন, যিনি 3টে রাজনৈতিক দলে ছিলেন, তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি, আজকে তিনি সিপিএম এর সঙ্গে ফোনে কথা বলছেন। অর্থাৎ সিপিআইএম কিন্তু পশ্চিমবঙ্গের সেই রাজনৈতিক জাতাকলেই পড়ে আছে। আমরা কিন্তু রাজনীতির বিকল্প চাই, রাজনৈতিক দলের বিকল্প পাওয়া যাবে না চট করে। ফলে বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, এদের কাছ থেকে আমরা বিকল্প রাজনীতি চাই। সেটা শিক্ষার রাজনীতি, স্বাস্থ্যর রাজনীতি, পশ্চিমবঙ্গে কাজের রাজনীতি। আমাদের ছেলে মেয়েগুলোর দিকে তাকাতে কিন্তু আমাদের ভয়ঙ্কর ভয় করছে, বারবার মনের মধ্যে খচ খচ করে কাঁটা ফুটছে। এবং এই যে বাবার নাম নিয়ে কথা হচ্ছে না, যে স্যার হলে বা কী হলো, বাপের নাম কিন্তু খগেন হয়ে যাবে যদি এইভাবে পশ্চিমবঙ্গের অবস্থা চলতে থাকে। বেশ, আমি একটাই শুধু সামনে ভোট, হিংসামুক্ত ভোটের রাজনীতি, এটাও প্রয়োজন। দেখুন, আমরা বারবারই বলেছি, গত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তোমরা বারবার দেখিয়েছো যে আমরা যেটা চাই, আমরা এরকম চিৎকার চেঁচামেচি রাজনীতি চাই না। তুমি খেয়াল করে দেখেছো পুরো শোটায় যেই বলতে আসুক না কেন, বিজেপি বিজেপির মুখপাত্র পরিষ্কার যেটা বলতে চাই সেই পদে দিল, সেই পদে হবে না, সেই পদে হবে না, যেটা খালি মেরে দেবে, বলার দরকার নেই। বন্ধুরা নয় পুড়িয়ে মারবে, নয় জ্বালিয়ে মারবে, নয় পুড়িয়ে মারবে, নয় ঝুলিয়ে মারবে, বিভিন্ন রকম ভাবে মারার প্রকল্প রয়েছে। বলতে গিয়ে আপনার কিছু মনে হয় না যে আইএসআই নিয়ে কি হচ্ছে, যেই বিলটা কি অবস্থা, আপনারা অসুবিধায় আছেন। পশ্চিমবঙ্গে যারা রবীন্দ্রনাথকে পড়ান, বর্ধমানে আমি আসবো রবীন্দ্রনাথের কাছে আসবো, কিন্তু তার আগে এতক্ষণ ধরে এই মতুয়া রাজনীতি নিয়ে আমি বলছি এত আলোচনা কেন হচ্ছে। পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন আসনে এই মতুয়া ভোট বড় ফ্যাক্টর, আর কত বড় ফ্যাক্টর, পরের প্রতিবেদনে এক্স্যাক্টলি এটাই দেখাবো। বলছি আমরা তো সবসময় আতঙ্কে আছি, মতুয়াদের এত ভোট নিয়ে আছি। কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা ভোট, ভোটার তালিকায় ছাড়াই বাছাই করতে চলছে এসআইআর, কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় কাদের নাম থাকবে তা নিয়ে চরম উৎকণ্ঠায় মতুয়াদের বড় অংশ। 2002 সালের কারোই আমার মা বাবা ঠাকুরদারা কারোরই নাম নেই। কি করব
বুঝতে পারছি না, ভয়ে আছি। এখন হিয়ারিং এর জন্য কি হতে পারে, কি কি ডকুমেন্টস চাইতে পারে আমার কাছে। পর বাংলা থেকে যারা মতুয়ারা এসেছি, আমরাই বর্তমান এসআই এর গলার কাটা হয়ে আসছি। ঠিক আছে, আমরা চাই প্রধানমন্ত্রী আমাদের এই দিকটা দেখুক। মতুয়াদের অনেকে সিএএতে আবেদন করেছেন, কিন্তু অধিকাংশ আবেদনেরই নিষ্পত্তি হয়নি এখনো। এই পরিস্থিতিতে এসআইআর এর শুনানি পর্বে ডাক পড়লে কি নথি দেখাবেন তারা? আদৌ ভোটাধিকার থাকবে তো? দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। বলছি আমরা তো সবসময় আতঙ্কে আছি, মতুয়াদের এত ভোট নিয়ে পরে হেয়ারিং এ ডাকবে না কি করবে, তা সেই জন্যই তো সবসময় চিন্তায় থাকি। যাবো প্রধানমন্ত্রীর কাছে জানাইতে যে আমাদের ভোটের লিস্টে কেন নাম থাকবে না। রাজ্যে প্রায় 2,87,00,000 মানুষ নমশূদ্র সম্প্রদায়ের, যার সিংহভাগই মতুয়া। পশ্চিমবঙ্গে অন্তত 80টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। উত্তর ও দক্ষিণ 24 পরগনার 31টি সংরক্ষিত বিধানসভা আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাংক। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী মতুয়া অধ্যুষিত বনগাঁ লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে 6টিতেই এগিয়ে ছিল বিজেপি, মাত্র একটি কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল। মতুয়া অধ্যুষিত আরেক লোকসভা কেন্দ্র রানাঘাটের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যেও 6টিতেই এগিয়ে ছিল বিজেপি, মাত্র একটিতে এগিয়ে ছিল তৃণমূল। কিন্তু 26-এর বিধানসভা ভোটের আগে মতুয়ারা যেভাবে নাগরিকত্ব এবং ভোটাধিকার নিয়ে সরব হচ্ছেন, তারপর কি হবে? মতুয়া সম্প্রদায়কে কিছু দিনের জন্য, কিছু মানুষকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করেছিলেন। আজকে মতুয়া সম্প্রদায় বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তাদের শুভানুধ্যায়ী, তাদের সম্মান দেন, তাদের বন্ধু। আর বিজেপির জন্য তারা মাঝখানে এসে পড়েছেন, বলছে সিএ ক্যাম্পে গিয়ে ফর্ম ভরো। আর যেই মুহূর্তে সিএ ক্যাম্পে গিয়ে ফর্ম ভরবেন, আপনার নিজের ঘোষণা করা হয়ে যাবে আপনি ভারতের নাগরিক নন। তারপরে গ্যারান্টি কে দেবে? একটা মতুয়া নমশূদ্র যাতে না যায়, নাগরিকত্ব না যায়, তার জন্য একদম শিওর ভাবে তাদেরকে আমাদের যে নাগরিকত্ব সিএ বিল আমাদের পাশ করানো হয়েছিল লোকসভায়, সেটার মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব দেবে। কোনো মতুয়াকে চিন্তা করতে হবে না, তাদেরকে কোনোভাবে ফেরত যেতে হবে না, তারা এখানে পার্মানেন্ট নাগরিক হয়ে থাকবে। সিএ চালুর প্রতিশ্রুতি দিয়ে 21-এর বিধানসভা ভোটে মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি। এবার সেই নাগরিকত্ব ইস্যুই কি বুমেরাং হতে পারে বিজেপির জন্য? সেটাই দেখার। সমীরণ পাল, এবিপি আনন্দ। আমার পরের বক্তা রবীন্দ্রনাথদার কাছে আমি জোড়া প্রশ্নে আসবো। একদিকে আমরা দেখছি যে বাবরি মসজিদের নামে কয়েকদিনে প্রায় 5.5 কোটি টাকা উঠতে পারে। বাবরি মসজিদের শিলান্যাসের দিন লক্ষাধিক লোক জড়ো হতে পারেন। কিন্তু এই রাজ্যটার নাম যেহেতু পশ্চিমবঙ্গ, এই প্রশ্নও রাখবো যে ভিড় কিন্তু বহু সময় ভোটে রূপান্তরিত হয় না। এক্ষেত্রে হুমায়ুন কবির এই যে হাইপ, সত্যি তো হাইপ, এই উদ্দীপনা, এই উৎসাহ ধরে রাখতে পারবেন কিনা। এবং দ্বিতীয় দিকটা হচ্ছে যে নিঃসন্দেহে মতুয়াগড়ে প্রধানমন্ত্রী এই শনিবার আসছেন, খালি হাতে হয়তো আসছেন না। কোন পদক্ষেপে ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন নরেন্দ্র মোদী? আদৌ কি পারবেন? রবীন্দ্রনাথ দা কি বলেন? দেখুন, এটা ঠিক যে ভিড় ভোটে রূপান্তরিত অনেক সময় হয় না। তবে মুর্শিদাবাদে তো গঙ্গা বা ভাগীরথী নদী আছে, হ্যাঁ, তার শামুকও আছে, আর পচা শামুকের খোল ছড়িয়ে দিতে পারে। সুতরাং সেটা কিভাবে আসে সেই ব্যাপারটা নিয়েও আমাদের ভাবা দরকার। দেখুন, প্রধানমন্ত্রী আসছেন, তিনি তাহেরপুরে বলবেন 20শে ডিসেম্বর, তার কোনো হাতের ঝুলিতে কিছু নেই, এটা ভাবা উচিত নয়। কিন্তু কেন নেই আমি বলছি যে উনি জানেন সংখ্যালঘুদের, এই মতুয়াদের যে একটা ক্ষোভ আছে, তারা অনেকে মিলে আবেদন করেছেন এবং সেই আবেদনের ভিত্তিতে সাড়া পেয়েছে, নাগরিকত্বের আবেদনের ভিত্তিতে সাড়া পেয়েছে খুব অল্প মানুষই, অল্প মতুয়াই। সুতরাং তাদের মধ্যে একটা নাগরিকত্বের ক্ষোভ জন্মেছে যে নাগরিকত্ব পাচ্ছে না, এবং সেটাকে আরো বেশি করে জন্মিয়ে দিচ্ছে। এবং ভোট দিতে পারবো কিনা, ভোট দিতে পারবো প্রশ্ন। হ্যাঁ, কিন্তু এটাও সত্যি কথা, সুপ্রিম কোর্ট বারবার বলেছে কেস বাই কেস দেখতে হবে। ওইভাবে আগে নাগরিকত্ব ডিসাইডেড হবে, তারপর ভোট ডিসাইডেড হবে। কে দেখবে? এক্সিকিউটিভ দেখবে, অর্থাৎ হোম ডিপার্টমেন্ট দেখবে। হোম ডিপার্টমেন্ট যদি বলে 50,000 অ্যাপ্লিকেশন আমরা দেখে নিয়েছি, আজকের ডেটে তাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হলো, তারপরে সেই নাগরিকত্ব চ্যালেঞ্জ করতে কেউ কোর্টে যেতে সাহস পাবে, ভরসা পাবে? না তৃণমূল পাবে, না বিজেপি পাবে, কেউ সেই সাহস পাবে না যে কোর্টে গিয়ে বলতে না এটা ঠিক তৃণমূল মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হয়নি। সুতরাং মতুয়া এই মুহূর্তে বিজেপির কাটা,
আমাদের লক্ষ্য রাখতে হবে প্রধানমন্ত্রীর ঝুলিতে কি আছে এবং তিনি কি বলছেন। অন্যদিকে দেখুন, সংখ্যালঘু গড়ে, সংখ্যালঘু ছিল একবারে মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব গড়। তিনি সেই গড়ে হঠাৎ করে হুমায়ুন কবিরের আবির্ভাব, এবং হুমায়ুন কবিরের যে আবির্ভাব সেটা কিন্তু আমি আগেও বলেছি, মুসলিম রাজনীতিকে, সংখ্যালঘু রাজনীতিকে একটা আক্রমণাত্মক জায়গায় নিয়ে গেছে, সারা ভারতেই ডিফেন্সিভ জায়গা থেকে অফেন্সিভ জায়গায় নিয়ে গেছে মসজিদের ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠাতে। এবং তিনি বলছেন আমি সংখ্যালঘুর অধিকার রক্ষাতে রাজনীতি করছি। তো সংখ্যালঘুর অধিকার রক্ষাতে তিনি 22শে ডিসেম্বর নতুন দল প্রতিষ্ঠা করছেন। অলরেডি বাবরি মসজিদের জন্য সাধারণ মানুষ, আপনি বললেন 5.5 কোটি টাকা উঠে গেছে। সুতরাং মসজিদের ভিত্তিতে এই যে সংখ্যালঘুদের যে সংগঠন উনি করছেন, যেটা উনি বলছেন সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে, সেটা মমতা ব্যানার্জির কাটা হয়ে যাবে না তো? সারা পশ্চিমবঙ্গে কিন্তু এত বছরের ইতিহাসে আমি মানে আমার জন্ম থেকে আমি দেখিনি যে এই রকমভাবে আড়াআড়িভাবে, প্রায় আড়াআড়িভাবে, কারণ এখনো ভরসা যে কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ এরা কিছুটা সেকুলার জায়গা, সেকুলার ইস্যু, সেকুলার এজেন্ডা ধরে রেখেছে, কিন্তু প্রায় আড়াআড়ি ভাগ হয়ে গেছে। এই মুহূর্তে ধর্মের ভিত্তিতে এই যে ভাগ, এটা কিন্তু একটা মারাত্মক জায়গায় গেছে। আমার মনে পড়ছে 2007 সালে বুদ্ধদেব বাবু রিজওয়ানুর কেসে পচা শামুকের খোলে পা কেটেছিলেন। আমি পচা শামুকের খোলটা বললাম এই কারণেই যে আগামী নির্বাচনে হুমায়ুন কবির আবার সেই রকম কোনো পচা শামুকের খোল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিছিয়ে দিলেন না তো, যে খোলে তিনি পা কেটে নির্বাচনে অনেকগুলো আসন হারিয়ে ফেললেন। সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। প্রদীপ্ত সরবে ঘাড় নাড়ছিল। পচা শামুক শান দেওয়া ব্যবহৃত ঘাটে হয় না। আমরা ওই যে বলছিলাম ক্রিকেট খেলাটা খুব ভালো পারি, আমরা রেগুলার মাঠে থাকি, রেগুলার ঘাটটা ব্যবহৃত হয়, ফলে কোথাও পচা শামুক হতে দেবো না, 1 নম্বর। 2 নম্বর, নাগরিকতা নিয়ে স্যার কথা বললেন 14 থেকে 19। নির্মলা সীতারামন 20 জানুয়ারি মাসে একটা তথ্য দিয়েছিলেন, 5500-র বেশি বিদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে 500-র বেশি মুসলিম। দাদা, আজকে সিএ নিয়ে এত ডামাডোল চলছে, তাহলে সেই 14 থেকে 19 5500 জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হলো কোন শর্তে, আর এদেরকে কেন দেওয়া হচ্ছে না? এটাও তো তৃণমূলের বারংবার বক্তব্য ছিল। তাহলে আজকের এই আন্দোলনগুলো হতো না। প্রথমত আমি এটা মেনে নিচ্ছি, তৃণমূল সব খেলায় খুব ভালো পারে, কারণ এই দলের ক্রীড়ামন্ত্রী নয় কিন্তু ক্রীড়ামন্ত্রী মেসির কোলে উঠে পড়ছিলেন। তো সব খেলারা ভালো খেলে, ইনফ্যাক্ট ফুটবল ভালো খেলতে পারে। আমি বলছি একটা জিনিস পরিষ্কার আমি দেখাচ্ছি, নোটিফিকেশন 2024-এর ডিসেম্বরের সে এন্ড অবধি যেই হিন্দুরা আমাদের দেশে এসছেন বাইরে থেকে যে কাগজ উনি দেখিয়েছেন বিজেপির নেতা ভালো, তাহলে এসআইআর এর সময় এবং এনআরসির সময় ক্যাম্প করে ওই যে আমি সব বুঝলাম, কিন্তু আমার প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে আগামী বছর এরা কি ভোট দিতে পারবেন? যেটা নিয়ে এই মুহূর্তে মতুয়াগড়ে উদ্বেগটা ছড়াচ্ছে। নেতার পাশে আমি একটা জায়গায় দেখছি বিজেপি নেতৃত্ব কিন্তু বারবার করে বলছে, আরে বাকিদের বলতে দাও, আমি একদম বিজেপি নেতৃত্ব কিন্তু বারবার করে বলছে একটা কথা, যে একজনও বাদ যাবে না। কিসের ভিত্তিতে? তাদের কাছে কি খবর আছে যে তারা বলছে? এবং
এরকম ক্যাম্প করে ব্যাপার নয়, ব্যাপারটা দেখে কিন্তু হোম ডিপার্টমেন্ট যদি একদিনে 50,000 কোটি শুধু সরকার বলে দিয়েছে তাদের বিষয়ে এই যাবে যাচাই করে যারা এসছে তারা এখানেই থাকবে, with all their rights and privileges। এই নোটিফিকেশন যেটা রবীন্দ্রনাথ দা বললেন সেটা হচ্ছে আমরা তো কিছু সার্টিফিকেট দেওয়ার বিষয় দেখলাম যে সার্টিফিকেটগুলো এমএলএ এমপি বা সরকারি সংস্থার বাইরের সার্টিফিকেট, একদম সেটা হতেই পারে কোনো সংঘ দিচ্ছেন বা কেউ দিচ্ছেন। এই সার্টিফিকেটগুলো দেয়া যেমন একদিকে তাদের কাজে লাগতে পারে, অন্যদিকে এটাও কিন্তু একটা কনফিউশন তৈরি করবে যে আমরা সার্টিফিকেট কার কাছ থেকে নেবো। ফলে রাজনৈতিক দলগুলো যদি মনে করে বা কোনো ধর্মীয় সংস্থা যদি মনে করে তার সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার কি সম্পর্ক, এটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার, যেটা হচ্ছে না। সুময়দা, পাশাপাশি বিশ্বনাথের কাছে যাব যে আমি কিভাবে এদেশে থাকবো, ভোটার হিসেবে নাকি ডাউটফুল ভোটার হিসেবে? প্রশ্ন তো আজকের দিনে দাঁড়িয়ে আমি 1.5 বছর পরে নাগরিকত্ব পাবো কিনা নয়, যে আমি এই 26-এর ভোটে ভোটটা দিতে পারবো কিনা, আমি ভোটার না আমি ডাউটফুল ভোটার। আমি উল্টো দিক থেকে বলবো, বহু লোক ভোট দেয় না, বহু লোকের নাম ভোটের তালিকায় থাকে না, আমার পরিচিত শয়ে শয়ে হাজার হাজার লোকের নাম থাকে না। অন্য কথা, যারা ভোট দিতে চাইছেন তার কাছে তাৎপর্য আলাদা। একজন রাজনীতি চর্চাকারী হিসাবে আমি এটাকে পরিষ্কার পলিটিক্যাল ন্যারেটিভের জায়গা থেকে দেখব যে দিনের শেষে কে কিভাবে ন্যারেটিভটা তৈরি করতে পারছে। বিজেপি 2024-কে সামনে রেখে বলবে যে ভাই দেখো এই গেজেটের নোটিফিকেশন আছে, তাতে তোমার যদি নাগরিকত্ব সার্টিফিকেট হাতে না আসুক, কিন্তু এই দেখো আছে, নোটিফিকেশন আছে। আর তৃণমূল কংগ্রেস যেটা বলবার চেষ্টা করবে, একটা নামও যদি বাদ যায়, অন্য জায়গায় কিন্তু শয়ে শয়ে নাম বাদ, কিন্তু ওই একটা নামকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করবে যে মতুয়াদের নাগরিকত্ব বাদ দিল কে, বিজেপি ছাড়া আবার কে। এই ন্যারেটিভটা কিন্তু আসলে মতুয়ারা কোন পক্ষে যাবে তার নির্ভর করবে। আমি আপনাকে বলছি, দুটো নাম বাদ পড়া সেটা নিয়ে যে রাজনীতির ইমোশনাল রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন, সেটা সামাল দিতে পারবে তো অব্ররা? একটা ছোট্ট কথা বিশ্বনাথের সঙ্গে বলি, যে আলোচনায় বারবার কিন্তু বিজেপি তৃণমূলই আসছে, অর্থাৎ মতুয়ারা বামপন্থী বা কংগ্রেসের দিকে যাবে কি না এই আলোচনাটা তো বিশ্লেষক বা বিজেপি তৃণমূল তুলবে না। বিশেষ করে সিপিআইএম এবং কংগ্রেস তাদের কিন্তু এই নিয়ে তারা গেছেন, সিপিএম এর কিছু লোক মতুয়াদের ওখানে গেছেন, কিন্তু সঠিকভাবে তারা কি চান এই পরিষ্কার বক্তব্য আসছে না, এবং সেখানে কিন্তু গোপন ফোনাফুনি হচ্ছে না, যেটা কিনা মুর্শিদাবাদে হচ্ছে। আমি একটু বলবো, যেহেতু আমি নিয়মিত যাই, মতুয়ারা কি চায় এটা বোঝাটা আমার তো দূরের কথা, হাজার লোকেরও সম্ভব না। মতুয়ারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চায়। মতুয়াদের মধ্যে মানে ঠাকুর বাড়িতে যে রাজনীতি আমি দেখেছি সেটা অনেকটাই পরিবার কেন্দ্রিক, পরিবারের স্বার্থ রক্ষার কন্টেক্সটে, এবং আমি যেভাবে দেখেছি যতটা মতুয়া সম্প্রদায়ের কন্টেক্সটে তারা কথা বলেন তার থেকে অনেক বেশি নিজের অবস্থানের জায়গা থেকে অবস্থান নেন, এবং তারা পরিষ্কার রাজনীতিকে ব্যবহার করে নিজেদেরকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেন, সেটা ঠাকুরবাড়ির সাথে যুক্ত যারা বা আশপাশে যারা প্রভাবশালী মতুয়াদের মধ্যে। একটা প্রশ্ন আমি মানে ওনার কথার প্রসঙ্গেই বললাম, ওনার যাতায়াতের অভিজ্ঞতা আছে বলে, আজ থেকে 5-7 বছর আগেও কি এই ঠাকুর বাড়িতে এরকম 2-3টে টুকরো হয়ে যাওয়া, ভাগ হয়ে যাওয়া, এর ক্যাম্প ওদিকে ওর ক্যাম্প ওদিকে, এই ভাবনাটা ছিল? এটা ছিল না, কারণ সেই সময় ন্যারেটিভ এইগুলো ছিল না। যত তৃণমূল আর বিজেপি দখলদারি রাজনীতিতে ঢুকেছে, তত এটা এর ক্যাম্প এদিকে ওর টুকরো এদিকে, এই ভাগের রাজনীতির সৃষ্টি আসলে আমরা বনগাঁয় যারা বড় হয়েছি বা আজও বনগাঁর ভোটার, আমরা জানি যখন ওই গবেষণাগার খোলা হলো তখন থেকে এটা শুরু হয়ে গেছে। গবেষণাগার কে খুলেছিল একটু মনে করতে বলো। আমার পরের বক্তব্য যে এই যে ন্যারেটিভ নিয়ে কথা হচ্ছে না, রাজনৈতিক ন্যারেটিভ মানুষের জন্য তৈরি হয়, মানুষের ভয় থেকে তৈরি হয়। স্যার যখন বাড়ি বাড়ি করে, শুনুন আমি পরিষ্কার বলছি, মানুষের ভয়টাকে আমরা বুঝতে পারি। প্লিজ আমি ভয়টা কোথা থেকে আসছে, বলি প্লিজ, অত জ্ঞানী কথা বলবেন না, বাস্তবে এসো। ডিপোর্টেশনটার একটা পলিসি আছে তো, 3D পলিসি ছিল, ডিটেকশন, ডিটারমিনেশন, ডিপোর্টেশন। এখন কি হিন্দু সোনালী বিবি সোনালী বিবি একটা কথা বলি, আচ্ছা সভ্র, আমি একটা কথা বলি যে এটা কিন্তু মতুয়াদের ভয়ের জায়গাটা কিন্তু অনেক কম। সোনালী বিবিটা বলুন। আরে সোনালী বিবির ভয়ের জায়গা আছে, কিন্তু মতুয়াদের ভয়ের জায়গা নেই, কারণ সিএএ তে পরিষ্কার হিন্দু পারসিকিউটেড যারা আছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না, এবং কোনো জায়গায় তাদের দেওয়া হবে বলুন এই কথাটা, যে কথাটা আপনারা এখানে বলছেন মানুষের মাঝে নিয়ে সঙ্গে একমত যে কোথাও এই ন্যারেটিভের খেলা। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন
যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় কিছু প্রশ্ন থাকে এবং কত শতাংশ মানুষ তাদের মত দিলেন দ্রুত একবার দেখে নেব। আমি প্রথম প্রশ্ন ছিল যে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে বিষ বাঁও জলে মতুয়াদের বড় অংশ, হয়রানির আশঙ্কা করছেন খোদ ঠাকুরনগরের বিজেপি বিধায়ক। বিধানসভা ভোটে বিজেপির মাথা ব্যথার কারণ হতে পারে মতুয়া ভোট। ৭৩% মানুষ বলছেন যে হ্যাঁ বিজেপির মাথা ব্যথার কারণ হতে পারে, ২৪% বলছেন না এটা বিজেপির কোনো ফ্যাক্টর হবে না, বলতে চাননি ৩%। পরের প্রশ্নে আসবো। প্রস্তাবিত বাবরি মসজিদের জমির কাছেই নতুন দলের সভা করবেন হুমায়ুন কবির। তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারবে হুমায়ুনের এই নতুন দল। ৭৬% মানুষ বলছেন হ্যাঁ তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারবে হুমায়ুন কবির, পারবে না এমনটা মনে করছেন ২১%, ৩% বলতে চান। পরের প্রশ্ন যে পরশুই রানাঘাটে প্রধানমন্ত্রীর জনসভা, মতুয়াদের ক্ষোভে প্রলেপ দিতে পারবে প্রধানমন্ত্রীর এই সফর। ৭২% মানুষ মনে করছেন যে হ্যাঁ প্রধানমন্ত্রীর এই সফর মতুয়াদের যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তাতে প্রলেপ দিতে পারবে। ২৬% মানুষ মনে করছেন না পারবে না, বলতে চাননি ২%। পরের প্রশ্নে আসবো। পরের প্রশ্ন আইএসএফ এর সঙ্গে বোঝাপড়ার আহ্বান হুমায়ুন কবিরের, আলোচনার সম্ভাবনা জিইয়ে রাখলেন নওশাদ সিদ্দিকী। হুমায়ুন নওশাদ জোট হলে বেশি ক্ষতি কোন দলের হবে? ৭৯% লোক বলছেন যে এই জোট হলে বেশি ক্ষতি হবে তৃণমূলের, বিজেপির বেশি ক্ষতি হবে এমন মনে করছেন ১০% লোক। বাম কংগ্রেস জোটের ক্ষতি হবে মনে করছেন ১০% লোক, বলতে চাননি ১%। ঠিক এইখান থেকে আমি আসব যে মন্তব্যগুলোতে, আপনাদের যে মন্তব্যগুলো এই অনুষ্ঠান নিয়ে আসছে দ্রুত কয়েকটা নিয়ে নেব। গৌতম মালাকার লিখছেন যে মতুয়াদের আশ্বস্ত করাটাই শনিবার প্রধানমন্ত্রীর সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ। পরের মন্তব্য শেখ শামীমের, তিনি লিখছেন সংখ্যালঘু আর মতুয়া ভোট ২৬-এর নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে, তাই ভোট ব্যাংক ভেঙে গেলে সিঁদুরে মেঘ জমবে, এটাই তো স্বাভাবিক। পরের মন্তব্য চঞ্চল বন্দ্যোপাধ্যায়, যিনি লিখছেন হুমায়ুন কবির যদি আইএসএফ, বাম, কংগ্রেসের সঙ্গে হাত মেলান তৃণমূলের কিছু আসন হাতছাড়া হবেই। পরের মন্তব্য শর্মিষ্ঠা দত্তের, প্রতি ক্ষেত্রেই অস্তিত্ব রক্ষার লড়াই চলছে, কারোর নাগরিকত্বের, কারো ধর্মে। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন কোনো স্বতন্ত্র দল সরকার গঠনে নির্ণায়ক শক্তি হতে পারলেও তাতে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষিত হবে এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।